হ্যালো হ্যালো ভিউয়ার্স, তোমাদের সকলকে আন্তরিকভাবে আজকের এই পর্বে স্বাগত। তো পূর্ব প্রতিশ্রুতি মতো আমরা পার্ট 5-এ আলোচনা করব রিমোট সেন্সিং, জিআইএস এবং এরিয়াল ফটোগ্রাফি থেকে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন। আশা রাখি এই 50টা প্রশ্নের মাধ্যমে তোমরা পুরো সিলেবাসটা খুব সহজে বুঝতে পারবে এবং যে কোনো ধরনের প্রশ্নের উত্তর খুব সহজেই দিতে পারবে। তো মূল পর্বে আসার আগে আমি তোমাদের এখানে একটা কথা বলি যে আমি একই রকমভাবে ইউটিউবে সার্ভে করে দেখেছি যে আমাদের ফিল্ড সার্ভে এবং ফিল্ড সার্ভের যে টেকনিক অর্থাৎ প্র্যাকটিক্যালের ওই একটি অংশেই আমাদের বাকি রয়েছে। তো আমি পার্ট 6-এ ওই পর্বটা নিয়েই আলোচনা করব। তো সেখান থেকেও আমাদের বিভিন্ন ছোট বড় প্রশ্ন আলোচনা করব। তো মূল পর্বে যাওয়ার আগে আমি তোমাদের সঙ্গে দুটো বিষয় একটু শেয়ার করে নিই। প্রথমত তোমাদের সকলকে, যারা আমার সঙ্গে একদম প্রথম থেকে ছিলে এবং এখন যারা নতুনভাবে জয়েন হচ্ছ, আন্তরিকভাবে সকলকে ধন্যবাদ জানাই। আমরা 1000 সাবস্ক্রাইবার পূরণ করেছি, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় যেটা রয়েছে যে তোমরা প্রায় সকলেই আমাকে নানাভাবে কমেন্ট করছো, খুব সুন্দর তোমাদের কমেন্ট এবং ভিডিওগুলো তোমাদের যে কার্যকারী হচ্ছে সেটা আমি বুঝতে পেরেছি। তো এই কমেন্টগুলো আমাকে ভীষণভাবে উৎসাহিত করেছে পুরো সিলেবাস ধরেদের পার্ট এভাবে আলোচনা করার জন্য। তো এর মধ্যে থেকে আমি একটা কমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই যেটা খুবভাবে আমাকে মোটিভেট করেছে। সেটা হলো, এখানে আমি তোমাদের সঙ্গে একটু জাস্ট শেয়ার করে নিতে চাইছি। দেখো, একজন ম্যাডাম, উনি এই যে কমেন্টটা পড়লেই বুঝতে পারবে। দেখো, আমি একজন চাকরিহারা ম্যাডাম, একটা ছোট বেবি নিয়ে একদম বই পড়ার সময় পাই না। এইরকম সময় আপনার ভিডিওগুলো থেকে খুব হেল্প হচ্ছে, থ্যাংক ইউ। তো এই কমেন্টটা যখন আমি দেখলাম, দেখো আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই করেছি যে আপনার এই কমেন্ট দেখে আমি 5 মিনিট চুপচাপ বসেছিলাম, তারপরে বলেছি যে আপনার যদি কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় আপনি আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আমি আবারও বলছি, যদি আপনার কোনো প্রয়োজন হয়, কোনো ধরনের কোনো হেল্প করতে পারি, তাহলে আপনি আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই কমেন্টটা আমাকে কিন্তু আরও অনেকভাবে উৎসাহিত করেছে, যার কারণে আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। এবার তোমাদের আশা করি এই বিষয়টা ভালো লেগেছে, কারণ বর্তমান পরিস্থিতির বিচারে এই যিনি কমেন্টটা করেছেন, ম্যাডামের কথা আমি বলছি, এনাদের পরিস্থিতি তো আমরা সকলেই জানি। তো সেই জন্য আমি তোমাদের সঙ্গে জাস্ট এই কথাটা শেয়ার করলাম। তো থ্যাংক ইউ সকলকে, তোমাদের আবারও সকলকে ধন্যবাদ দিয়ে আমি আজকের পর্বের আলোচনা শুরু করব। তো প্রথম প্রশ্ন দেখো, একদম বেসিক থেকেই আমি শুরু করেছি, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমরা যাব। প্রথম প্রশ্ন কি বলেছে না, রিমোট সেন্সিংয়ের সংজ্ঞা অনুযায়ী কোনটি সঠিক? এ, দূরবর্তী বস্তু সম্পর্কে উপগ্রহ বা বিমানের মাধ্যমে তথ্য সংগ্রহ, ক্ষেত্র সমীক্ষার মাধ্যমে তথ্য সংগ্রহ, শুধুমাত্র তাপমাত্রা নির্ণয়, ডেটা বিশ্লেষণ ছাড়াই মানচিত্র তৈরি। তো রিমোট সেন্সিং বিষয়টা সেটা তো আমাদের আগে বুঝতে হবে, তাহলেই আমরা উত্তরগুলো পেয়ে যাব। প্রথমে দেখো, দুটো শব্দের সমন্বয়ে গঠিত এই রিমোট সেন্সিং, রিমোট এবং সেন্সিং। তো রিমোট কথার অর্থ কি? সামথিং দ্যাট আর ফার অ্যাওয়ে, অর্থাৎ এমন কিছু বিষয় বা এমন কিছু বস্তু যেটা দূরে রয়েছে। আর সেন্সিং কথার অর্থ কি? গেটিং ইনফরমেশন ফ্রম সামথিং, অর্থাৎ কোনো বস্তু থেকে আমরা তথ্য নেব, ইনফরমেশন নেব। তাহলে এই দুটোকে আমরা যদি জুড়ে দিই যে এমন কিছু বস্তু বা এমন কিছু বিষয় যা দূরে রয়েছে, যেখান থেকে আমরা তথ্য নিতে পারবো, তাকেই আমরা কি বলছি? রিমোট সেন্সিং। তার মানে দূরে আছে মানে কি? এখানে কোনোরূপ কোনো ফিজিক্যাল কন্ট্যাক্ট হবে না। এইটা হচ্ছে মাথায় রাখবে। রিমোট সেন্সিং এর মূল বিষয় হচ্ছে কোনোরূপ ফিজিক্যাল কন্ট্যাক্ট নয়। যেমন আমরা একটা বোর্ডে সুইচ দিলেই কারেন্টটা চলে আসে, পাখাটা চলতে থাকে। এখানে কিন্তু সেই ধরনের কোনো কানেকশন হবে না। যেমন আমরা মোবাইলের মাধ্যমে দূর থেকে ছবি তুলি, ওই ছবিটা তোলার পর আমি সেই ছবি বিশ্লেষণ করে বুঝতে পারি কোথায় কোন ধরনের বিভিন্ন বিষয়গুলো ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করে আছে। ঠিক এই জন্যই রিমোট সেন্সিং হচ্ছে কি? দূর সংবেদন, এর বাংলা অর্থ। তাহলে দেখো, অপশন এ হয়ে গেল আমাদের অ্যান্সার, যে দূরবর্তী বস্তু সম্পর্কে উপগ্রহ বা বিমানের মাধ্যমে তথ্য সংগ্রহ। তো এই উপগ্রহ বিমানের মাধ্যমে কিভাবে তথ্য সংগ্রহ হয় সেগুলো আমি পরে আসছি। আরেকটা জিনিস এখানে তোমরা মনে রাখবে যে রিমোট সেন্সিং ইজ দ্য সায়েন্স অ্যান্ড আর্ট অফ অবটেনিং ইনফরমেশন অ্যাবাউট অ্যান অবজেক্ট। এই বিষয়টা আমি তোমাদের তুলে ধরার জন্য, যদিও এটা ইংরেজিতে আছে কিন্তু আমি বাংলায় সহজ করে বলে দিচ্ছি। দেখো, রিমোট সেন্সিংকে একাধারে আমরা সায়েন্সও বলি, আবার একাধারে আর্ট বলি। আর্ট বলতে এখানে কলা বলা হয়েছে, কলাবিদ্যা। তো কেন সায়েন্স বলছি আর কেন আর্ট বলছি? প্রথমত সায়েন্স বলার কারণ, আমরা যে স্যাটেলাইটগুলোকে আর্থের কক্ষপথে প্লেস করি, তো সেগুলোর জন্য আমাদের ফিজিক্স, ম্যাথমেটিক্স এবং আরও বিভিন্ন অপটিক্স, এই ধরনের বিভিন্ন সায়েন্সের সাহায্য নিতে হয়। তার মানে রিমোট সেন্সিং প্রসেসটা সায়েন্সের একটা অংশ। সুতরাং সেই জন্য আমাকে সায়েন্স বলছি আমরা এটাকে। আর আর্ট কেন বলছি? আমরা ওই যে রিমোট সেন্সিং থেকে যে ইমেজগুলো পাই, সেই ইমেজগুলোকে অ্যানালাইসিস করে তার ভেতর থেকে আমরা যে বিভিন্ন তথ্যগুলো খুঁজে পাই, সেই তথ্যগুলো কিন্তু খুঁজে পাওয়া নির্ভর করে আর্টের উপর। কেন? কারণ ওই তথ্যগুলো যে যত ভালো করে বুঝতে পারবে, জানতে পারবে, সেটা আমরা পরে বুঝতে পারবো কেন এইটা প্রয়োজন, সে তত ভালো করে ওই ফিচার্সগুলোকে আইডেন্টিফাই করতে পারে। তার মানে এটা মানুষের যে অ্যানালাইসিস করছে তার দক্ষতার উপর নির্ভর করে। সেই জন্য একে আমরা আর্ট বলে থাকি। অর্থাৎ ছবি তৈরি করা, ম্যাপ মেকিং, এগুলো তো সবই তো আর্টিস্টদের কাজ।
তো সেই জন্যই একে আমরা একাধারে আর্টও বলে থাকি। ক্লিয়ার? তো সেই জন্য রিমোট সেন্সিংকে সায়েন্স এবং আর্ট বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ইএমএস, এই ইএমএস এর ফুল ফর্ম এবং ইএমআর এর ফুল ফর্ম। একটা হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যেটাকে আমরা ইএমআর বলি, এস নেই, আর একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। ক্লিয়ার? তো স্পেকট্রামটা কি আমি সেটা আসছি পরে। কি বলেছে, এর কোন অংশটি প্যাসিভ রিমোট সেন্সিং এ সাধারণত ব্যবহৃত হয়? নেট 2022-এ কোশ্চেনটা এসেছে। তাহলে ইএমএস এর কোন অংশটা প্যাসিভ রিমোট সেন্সিং এর ক্ষেত্রে ব্যবহার হয়? অপশনগুলো দেখি, গামা রে, দৃশ্যমান এবং ইনফ্রারেড রে বা নিয়ার ইনফ্রারেড, এক্স রে এবং মাইক্রোওয়েভ। দেখো প্যাসিভ রিমোট সেন্সিং কাকে বলে সেটা আমাদের জানতে হবে, আমরা আসছি পরে প্যাসিভ রিমোট সেন্সিং, অ্যাক্টিভ রিমোট সেন্সিং এর ডিটেলস জানবো, কারণ ওখান থেকে কোশ্চেন থাকেই। তার আগে আমরা কিছু ইনফরমেশন জেনে নিই। যেমন কি বলেছে, সূর্য হলো প্রাকৃতিক ইএমআর এর সবচেয়ে বড় উৎস। বেসিক কোশ্চেন হলে এটা থাকতে পারে। সৌর থেকেই কিন্তু যে শক্তিটা আছে তাকেই আমরা ইএমআর বলি। সূর্য থেকে আগত সৌরশক্তি হলো ইএমআর। ইএমএস হলো ইএমআর এর সব তরঙ্গ দৈর্ঘ্য ও ফ্রিকোয়েন্সি পরিসরের একটি শ্রেণীবিন্যাস অর স্কেল। অর্থাৎ ইএমএস অ্যাট ইটসেলফ এ স্কেল, অর্থাৎ সূর্য থেকে যে সৌরশক্তিটা আসছে তাকে যদি আমরা একটা স্কেলে ধরি তখনই তাকে আমরা কি বলছি, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বা ইএমএস। এর লেন্থ কত? এর একদম সূক্ষ্ম থেকে মানে মাইক্রোওয়েভ থেকে ম্যাক্রোওয়েভ পর্যন্ত বিস্তৃত। এর একদম এদিকে সব থেকে সূক্ষ্ম ওয়েভলেন্থ হচ্ছে কি কসমিক রে, তারপর গামা রে, এক্স রে, ইউভি রে, ভিজিবল রে, এটা তারপর এভাবে ধীরে ধীরে এইদিকে ওয়েভলেন্থগুলো বাড়ছে। তো এর বিস্তার হয় 10⁻⁻8 মাইক্রোমিটার থেকে 10⁻+8 মাইক্রোমিটার। এটা কখনো ন্যানোমিটার কখনো মিটারে প্রকাশ করে, তখন এই ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যায়। তাহলে এই প্যাসিভ রিমোট সেন্সিং এর জন্য আমরা সাধারণত ব্যবহার করে থাকি এই দৃশ্যমান আলোক বা ইনফ্রারেড বা নিয়ার ইনফ্রারেড ওয়েভলেন্থটা, যেটা কোথায় অবস্থিত, এই অংশে। দেখো এই যে ভিজিবল লেন্থ, এর বিস্তারটা দেখো কত, 0.4 থেকে 0.7 মাইক্রোমিটার। এটা কিন্তু খুব করে মনে রাখবে তোমরা, এখান থেকে কোশ্চেন আসতেই পারে, তোমাকে বলে দিতে পারে ভিজিবল ওয়েভলেন্থের রেঞ্জটা কত। তার 3টে ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ব্লু, একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে রেড। ব্লুটা সব থেকে ছোট, গ্রিনটা তারপরে, রেডটা হচ্ছে তার থেকে বড়। ক্লিয়ার? ভিজিবল বলতে এইটুকু অংশ, অর্থাৎ এই 10⁻8 আর 10⁻−8 এর মধ্যে আমরা শুধু ওই 0.4 থেকে 0.7 মাইক্রোমিটার খালি চোখে দেখতে পারি, অন্য কোনো অংশই খালি চোখে আমরা দেখতে পারি। ক্লিয়ার? নেক্সট, এখানে এই যে আমি বলেছিলাম যে অ্যাক্টিভ রিমোট সেন্সিং আর প্যাসিভ রিমোট সেন্সিং এর পার্থক্য তোমাদের পড়তে হবে, এবং এখানে এই পার্থক্যের মাধ্যমে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছে। ম্যাচিং দিতে পারে বা বৈশিষ্ট্য থেকে কোশ্চেন দিতে পারে। যেমন কি শক্তির উৎস, প্যাসিভ রিমোট সেন্সিং আমি জাস্ট বলে যাচ্ছি, দেখে কি হচ্ছে না, এদের নিজস্ব কোনো আলো নেই। এরা কি করে, সৌরশক্তির বা সূর্যের আলোয় দিনের বেলায় এরা ছবি সংগ্রহ করতে পারে। ক্লিয়ার? রাত্রি হলে এরা কিন্তু ছবি তুলতে পারে না। আর অ্যাক্টিভ রিমোট সেন্সিং কারা বা অ্যাক্টিভ রিমোট সেন্সর কারা, না যাদের নিজস্ব আলোর উৎস রয়েছে এবং যারা দিনের বেলা এবং রাতের বেলা সবসময় ছবি তুলতে পারে, তাদেরকে আমরা বলি অ্যাক্টিভ রিমোট সেন্সিং। যেমন রাডার। আর এদিকের ক্ষেত্রে সবগুলো হচ্ছে ল্যান্ডসেট সিরিজে যতগুলো আছে, আইআরএস সিরিজে যে সমস্ত স্যাটেলাইটগুলো আছে সেগুলো হচ্ছে প্যাসিভ রিমোট সেন্সিংয়ের উদাহরণ। আর কি বলেছে না, দিনের বেলা কার্যকারিতা, এরা কেবল দিনের বেলা কার্যকর, সূর্যের আলো দরকার, এরা দিন ও রাত উভয় ক্ষেত্রেই কার্যকর। ইভেন মেঘ বা কুয়াশা বা ওয়েদার যদি খারাপ হয়, মেঘলা আকাশ হলেও কিন্তু এই অ্যাক্টিভ রিমোট সেন্সিং দ্বারা ছবি তোলা যায়, কারণ এরা বিভিন্ন ধরনের ইনফ্রারেড, থার্মাল ওয়েভ, মাইক্রোওয়েভ এইগুলো ব্যবহার করে থাকে। আর এরা মূলত যেটা প্যাসিভ রিমোট সেন্সিং যেটা মূলত ব্যবহার করে সেটা হচ্ছে ভিজিবল লেন্থ, মানে যেটা ওই বিজিআর, সেই জন্য এরা দিনের বেলা করতে পারে না। আরেকটা বিষয় এখানে একটু জাস্ট আমি বলে দিচ্ছি, দেখো অন্য একটা পার্সপেক্টিভে আমরা রিমোট সেন্সিংকে দুটো প্রসেসে ভাগ করি, আইডিয়াল রিমোট সেন্সিং আর অ্যাকচুয়াল রিমোট সেন্সিং। অ্যাকচুয়াল রিমোট সেন্সিং কোনটা, না এই যেটা হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভ রিমোট সেন্সিংয়ে হচ্ছে। আর আইডিয়াল কোনটা, এটি হচ্ছে এমন একটি কাল্পনিক ও নিখুঁত রিমোট সেন্সিং প্রসেস যেখানে কোনো প্রতিবন্ধকতা নেই। প্রতিবন্ধকতা বলতে রিমোট সেন্সিংয়ের ক্ষেত্রে অন্যতম প্রতিবন্ধকতা হচ্ছে অ্যাটমসফিয়ার। আমরা আসবো অ্যাটমসফিয়ার কীভাবে এফেক্ট করে। এখানে বায়ুমণ্ডলের কোনো ব্যাঘাত থাকে না, কিন্তু এখানে বায়ুমণ্ডল দ্বারা স্ক্যাটারিং, অ্যাবজর্পশন, রিফ্লেকশন এই বিষয়গুলো হয়। মূলত এটা কি, আইডিয়াল রিমোট সেন্সিং হচ্ছে থিওরিটিক্যাল একটা বা আদর্শগত, যেটা ল্যাবরেটরিতেই সম্ভব। আর অ্যাকচুয়ালি রিমোট সেন্সিং অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, অর্থাৎ আমরা রিমোট সেন্সিংয়ের মাধ্যমে যে ছবিগুলো কালেক্ট করছি, এই অ্যাক্টিভ বা প্যাসিভ রিমোট সেন্সিং, এই প্রসেসটাকে আমরা কি বলছি, একই সঙ্গে অ্যাকচুয়াল রিমোট সেন্সিং বা বাস্তব জগতের যে রিমোট সেন্সিং, আর এটাকে বলা হচ্ছে আইডিয়াল বা থিওরিটিক্যাল। ওকে, নেক্সট, এখানে পার্থক্যগুলো তোমরা পড়ে নেবে একবার, খুব সহজেই বুঝতে পারবে। নেক্সট আমি চলে আসি কোশ্চেন নাম্বার 3, কি বলেছে, নিম্নলিখিত কোন সেন্সরটি প্যাসিভ রিমোট সেন্সর নয়? কোনটা প্যাসিভ নয়, অর্থাৎ প্যাসিভ নয় মানে যার নিজস্ব আলো নেই, সে অ্যাক্টিভ, প্যাসিভ নয় মানে যার নিজস্ব আলো আছে, অর্থাৎ অ্যাক্টিভ রিমোট সেন্সর। তার উদাহরণ কি বলেছে, মডিস, এভিএইচআর, ল্যান্ডসেট ওএলআই এবং সার। এই চারটের মধ্যে কোনটা হবে?
আমরা প্রথমেই দেখে নেব যে এই সেন্সরগুলো দেখো, মডিস, এভিএইচআর, ল্যান্ডসেট ওএলআই, ট্রিজ, সেন্টিনিল, আস্টার এবং স্পট এইচআরভি এবং লিজ, এইগুলো কি? এগুলো হচ্ছে সব প্যাসিভ রিমোট সেন্সর, অর্থাৎ এদের নিজস্ব সোর্স অফ লাইট নেই বা সোর্স অফ এনার্জি নেই, এরা সূর্যের উপর সম্পূর্ণরূপে ডিপেন্ড করে। তো কেন আমি এই লিস্টটা দিলাম? কারণ এইগুলো মনে করে রাখতে হবে সুন্দরভাবে, এইরকম অপশান দিয়ে দিবে কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ নয়। নেক্সট তাহলে অ্যাক্টিভগুলো আমরা দেখে নিই। অ্যাক্টিভ কোনগুলো? অ্যাক্টিভ রিমোট সেন্সরগুলো হচ্ছে সার, প্রথমেই রয়েছে দেখো সার, এবং এর ফুল ফর্মগুলোও কিন্তু মনে রাখতে হবে। সারের ফুল ফর্ম কি? সিনথেটিক অ্যাপারচার রেডার বা রাডার। এরা কি করেন, এর নিজস্ব থার্মাল ওয়েভ আছে, নিজস্ব শক্তি আছে, সেটাকে পাঠিয়ে ওরা ছবি কালেক্ট করতে হবে। তো আমি এখানে এই টেবিলটা দেওয়ার মূল কারণ হচ্ছে এগুলোর ফুল ফর্ম সাথে সাথে তাদের অ্যাক্টিভ এবং প্যাসিভ সেন্সরের মধ্যে ডিফারেন্স। তারপর হচ্ছে লিডার, আল্টিমিটার, প্রেসিপিটেশন রাডার, স্ক্যাটোমিটার, রাডার। রাডারের ফুল ফর্মটা মনে রাখবে, রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং, রেডিও ওয়েভ এটা ব্যবহার করে। এই রাডার মূলত রেডিও ওয়েভ ব্যবহার করে, যার জন্য এরা মেঘলা আকাশে বা ক্লাইমেটিক বিভিন্ন ধরনের হ্যাজার্ড কন্ডিশনেও এরা ছবি তুলতে পারে। তো দেখো, তাহলে আমাদের এগুলো সব মুখস্থ রাখতে হবে এবং ফুল ফর্মও মনে রাখতে হবে। তো এটা মনে রাখার জন্য আমি জাস্ট একটা তোমাদের শর্টকাট ট্রিক বলছি। দেখো এখানে এই মাল্টাস আছে, আর এখানে দেখো গেছে স্ল্যাপ আর। স্ল্যাপ মানে অনেকে আমরা ক্ল্যাপ বলি না, ক্ল্যাপ মানে হচ্ছে থাপ্পড়, অর্থাৎ থাপ্পড় যখন মারবে সেটা কি অ্যাক্টিভ থাকে, যে থাপ্পড় মানে সেটা অ্যাক্টিভলি থাপ্পড় মারে। তো স্ল্যাপের পরিবর্তে তোমরা ক্ল্যাপ মনে রাখবে, তাহলে এর মাধ্যমে এটার ফুল ফর্মগুলো পেয়ে যাবে এবং নামগুলো খুব সহজেই মনে রাখবে। আর এখানে মাল্টাস মানে মৃত, প্যাসিভ সেন্সর, মাল্টাসের সঙ্গে মৃত মনে রাখবে, তার মানে হচ্ছে প্যাসিভ। তো প্যাসিভের সঙ্গে মনে রাখবে এই মাল্টাস ওয়ার্ডটা মনে রাখলে প্রত্যেকটার ফুল ফর্ম দিয়ে তৈরি করা আছে এবং খুব সহজেই প্যাসিভ রিমোট সেন্সরগুলো এর মধ্যে থেকে দিলে খুব সহজেই পেরে যাবে। ক্লিয়ার? নেক্সট চলে আসছি কোশ্চেন নাম্বার 4। একটা অ্যাসারশন এবং রিজনিং দিয়েছি, যেগুলো আমরা সাধারণত নেট বা সেটে দেখে থাকি। এই পরীক্ষায় দিতে পারে এমন কোনো নিশ্চয়তা নেই যে দেবে না। তো আমরা দেখে নিই কীভাবে অ্যাসারশনগুলো করব। প্রথমে কি বলেছে এতে, যে রিমোট সেন্সিং প্যাসিভ সেন্সর সূর্যের আলোর উপর নির্ভর করে, অর্থাৎ রিমোট সেন্সিং সিস্টেমে প্যাসিভ সেন্সরগুলো সূর্যের আলোর উপর নির্ভর করে। এটা তো ঠিক, সূর্যের আলোর উপরই নির্ভর করে। কারণ কি বলেছে, প্যাসিভ সেন্সরের নিজস্ব শক্তি উৎপাদন করে। কারণ কি বলেছে, প্যাসিভ সেন্সর নিজস্ব শক্তি উৎপাদন করে। এটা কি ঠিক বলেছে? কখনোই না। আমরা তো কিছুক্ষণ আগেই পড়লাম যে প্যাসিভ সেন্সর কখনো নিজস্ব সোর্স অফ লাইট নেই, অ্যাক্টিভ সেন্সরের আছে। তার মানে রিজনটা ভুল, তাহলে অ্যান্সার হয়ে যাবে এখানে কি এ সত্য আর মিথ্যা, এ ইজ ট্রু বাট আর ইজ ফলস। নেক্সট কোশ্চেন নাম্বার 5, কোনটি রিমোট সেন্সিং এর প্রাথমিক শক্তির উৎস? এখানে কিন্তু ওভারঅল তোমাকে রিমোট সেন্সিং এর কথা বলেছে, এখানে অ্যাক্টিভ বা প্যাসিভ তোমাকে বলেনি। তাহলে অপশনগুলো দেখে নি, সূর্য, লেজার, রাডার এবং ইলেকট্রিক্যাল এনার্জি, বৈদ্যুতিক শক্তি। তাহলে বৈদ্যুতিক শক্তি তো কখনোই নয়, সেটা কি আমাদের সোর্স অফ এনার্জি? এখানে আমরা তোমাদের দেখতে হবে যখনই রিমোট সেন্সিং বলবে এই ধরনের কোশ্চেন যেগুলোতে শুধুমাত্র রিমোট সেন্সিং শব্দটা বলেছে, তখন তুমি কিন্তু আর অ্যাক্টিভ প্যাসিভ ভাবলে হবে না, তোমাকে ওভারঅল দেখতে হবে যে মূল শক্তিটা কি। বৈদ্যুতিক শক্তি হতে পারে কিন্তু সেটা তো অ্যাক্টিভ সেন্সরের কথা, তাহলে এটা কিন্তু হবে না। রাডার, এটা তো অ্যাক্টিভ সেন্সর, এটা শক্তির উৎস নয়, এ শক্তিটাকে ইউজ করে। লেজার একই রকমভাবে লেজার লাইট যেগুলো আমরা ব্যবহার করি সেটাও তো ব্যবহার করে, শক্তির উৎস নয়। তার মানে এখানে এ হয়ে যাবে অ্যান্সার। কারণ প্রাথমিকভাবে যখন রিমোট সেন্সিং শুরু হয়, মানে একদম 1960-এর দশকে, তখন কিন্তু এই সূর্যের ওপর ভিত্তি করে, ওই ভিজিবল লেন্থের উপর ভিত্তি করে রিমোট সেন্সিংটা শুরু হয়েছিল। পরবর্তীকালে সেটা আরও মডিফাই হতে হতে আপডেট হতে হতে বর্তমানে আমরা বিভিন্ন ধরনের টোটাল ইএমআর এর বিভিন্ন অংশটাকে ব্যবহার করে থাকি। ক্লিয়ার? তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কিন্তু আমাদের সান। নেক্সট কোশ্চেন নাম্বার 6 কি বলেছে, যে রিমোট সেন্সিং এর কোন ধাপে সেন্সর দ্বারা শক্তি রেকর্ড করা হয়? এসএলএসটি 2016 সালে কোশ্চেনটা এসেছে। স্টেজেস অফ রিমোট সেন্সিং দিয়ে বলেছে যে কোথায় এনার্জি রেকর্ড হয়। অপশনগুলো দেখে নিই, এ শক্তির উৎস, বি শক্তি রেকর্ডিং, সি তথ্য প্রেরণ বা ডেটা ট্রান্সমিশন, ডি তথ্য বিশ্লেষণ বা ডেটা অ্যানালাইসিস। তো এই স্টেজটাকে আমাদের ভালো করে দেখতে হবে প্রত্যেকটা স্টেপ, কারণ এই ধরনের কোশ্চেন থাকতে পারে, তার সঙ্গে সঙ্গে তোমাদের ম্যাচিং দিতে পারে যে পরপর অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডারে সাজাও অ্যাকর্ডিং টু স্টেজেস অফ রিমোট সেন্সিং। তো তার জন্য আমাদের এই ছবিটা মনে রাখতে হবে। দেখো এখানে আমি প্রত্যেকটা বিষয়কে খুব সুন্দরভাবে দেখিয়েছি স্টেজ বাই স্টেজ, এবং তার সাথে সাথে এখানে আমি তোমাদের লেফট সাইডে প্রত্যেকটা স্টেজের নামও দিয়ে দিয়েছি। দেখো সাধারণত রিমোট সেন্সিংয়ে 8টা বা 7টা স্টেপ ইউজ করা হয়। ছোটো প্রশ্ন দিতে পারে কতগুলো স্টেজের মধ্যে রিমোট সেন্সিং কমপ্লিট করা হয়, 7 না 8, এবং কেন 8 কেন 7 সেটা আমি আসছি পরে না, এখনই বলে দিচ্ছি। দেখো এখানে এই অ্যাপ্লিকেশন পার্টটা যদি আমরা ইগনোর করে দিই তাহলে কিন্তু 7টা হয়, আর যদি অ্যাপ্লিকেশন পার্টটাকে ইনক্লুড করি তাহলে 8টা। যদি দেখা যায় যে 7 এবং 8 দুটো অপশানই আছে, তখন তোমরা অবশ্যই 7 করবে। আর যদি 8
7 অপশান না থাকে, 8 ছাড়া অন্যগুলো থাকে, তখন 8 করবে। কারণ কি, এই অ্যাপ্লিকেশান পার্টটা সাধারণত রিমোট সেন্সিংয়ের মধ্যে পড়ে না, এটা অ্যাপ্লাই, অর্থাৎ রিমোট সেন্সিং থেকে ইমেজটা নেওয়ার পর সেটাকে আমরা যদি ফিল্ডে অ্যাপ্লাই করি তখন সেটাকে অ্যাপ্লিকেশান বলি। তো এটা হতে পারে আবার নাও হতে পারে। তো কেন হতে পারে না, কোথায় হবে না, সেটা তোমরা বুঝতে পারলে। নেক্সট আমি চলে আসি স্টেপগুলো দেখো। প্রথম স্টেপ হচ্ছে সোর্স অফ লাইট, দ্যাট ইজ সানলাইট, এই যে শক্তির উৎস। এটা সানলাইটও হতে পারে প্যাসিভের ক্ষেত্রে, এটা অ্যাক্টিভের ক্ষেত্রে অন্যান্য কোনো সোর্সও হতে পারে। তারপরে কি, ইন্টারাকশন উইথ অ্যাটমসফিয়ার, এই যে স্টেজ 2, অর্থাৎ সৌরশক্তি সূর্য ওঠার পর সেই শক্তিটা যখন পৃথিবীর দিকে সারফেসের দিকে ছুটে আসে, তখন তার মাঝে কে পড়ে, সারফেস আর সূর্যের মধ্যে থাকে আমাদের বায়ুমণ্ডল। তো বায়ুমণ্ডলের সঙ্গে তারা কি করবে, ইন্টারাক্ট করবে। তো ইন্টারাক্ট বায়ুমণ্ডল কিভাবে এফেক্ট করে পরের প্রশ্নে আমরা আলোচনা করব। ওকে, তো দেখো এখানে কি বলেছে, তাহলে এইটা ইন্টারাক্ট করছে বায়ুমণ্ডলের সঙ্গে। তো ইন্টারাক্ট করার পর তারা কোথায় গেল, টার্গেটের সাথে ইন্টারাকশন। তাহলে প্রথমে বায়ুমণ্ডলের সঙ্গে ইন্টারাকশন হলো, তারপর টার্গেট বলতে আর্থ সারফেস, সারফেসে যে বিভিন্ন ফিচার আছে, কোথাও ঘর বাড়ি আছে, কোথাও গাছপালা আছে, কোথাও জলাভূমি আছে, কোথাও সাগর আছে, ইত্যাদি সঙ্গে ইন্টারাক্ট করছে। ইন্টারাক্ট করার পর রেকর্ডিং এনার্জি, অর্থাৎ শক্তিটা কি করা হয়, সেন্সর দ্বারা ক্যাপচার করা হচ্ছে। এই যে ইন্টারাকশন হয়ে গেল, ইন্টারাকশন হওয়ার পর ওরা কি করবে, ওরা তো ছেড়ে দেবে, আবার রেডিয়েট করে দেবে। তার মানে কি, এই শক্তির এই যে ইয়েলো কালারটা এসে পড়লো, রেড এবং গ্রিন ব্লু কালার, এগুলো কিন্তু ফিরে যাচ্ছে। ফিরে কোথায় যাচ্ছে, এখানে যে স্যাটেলাইটটা রয়েছে তার যে সেন্সরগুলো আছে, সে এই ফিরে যাওয়া এনার্জিটাকে ক্যাপচার করছে। তার মানে কি হচ্ছে, 4 স্টেজে রেকর্ডিং অফ এনার্জি। তাহলে কি বলছে, রিমোট সেন্সিংয়ের কোন ধাপে সেন্সর দ্বারা শক্তি রেকর্ড করা হয়, তাহলে রেকর্ডিং অফ এনার্জি ধাপে বি, অথবা এখানে 4 নম্বর ধাপে, মনে থাকবে। নেক্সট কি বলেছে, রেকর্ডিং করার পর ডেটা ট্রান্সমিশন, অর্থাৎ এখানে স্যাটেলাইট ডেটাটাকে রেকর্ড করলো, তারপরও কি করলো, ডেটাকে ট্রান্সমিটেড করে দিল কোথায়, গ্রাউন্ড স্টেশনে যে অ্যান্টেনা বা রিসিভারগুলো রাখা আছে, স্যাটেলাইট থেকে সিগন্যালটা ওরাও ক্যাপচার করে নেবে। ডেটা ট্রান্সমিশন, তারপরে কি হবে, ডেটা প্রসেসিং, অর্থাৎ এই গ্রাউন্ড স্টেশনে যে অ্যান্টেনাগুলো থাকবে তারা কি করবে, ডেটাটাকে প্রসেসিং করবে। প্রসেসিং করে এইখানে কোথায় পাঠিয়ে দেবে, ডেটা অ্যানালাইসিসের পার্টে। এই যে ডেটা অ্যানালাইসিস করবে, এবং অ্যানালাইসিস করার পর সেটাকে আমরা কি করব, অ্যাপ্লিকেশানের জন্য ব্যবহার করব। ক্লিয়ার? তাহলে এইভাবে পুরো প্রসেসটা রিমোট সেন্সিংয়ে রান করে। তো এখানে একটা জিনিস তোমরা জাস্ট আমি বলে রাখছি, যে এইখানে দেখো, যে সৌর থেকে যে সূর্য থেকে যে শক্তিটা আসে সেটা আমরা কি জানি, যে শর্ট ওয়েভ লেন্থে আসে, আর যেটা ফিরে যায় সেটা হচ্ছে লং ওয়েভ লেন্থে, তাই তো আমরা ছোটোবেলা থেকেই জানি। তো শর্ট ওয়েভ লেন্থের রেঞ্জটা কতটা, 0.2 থেকে 4 মাইক্রোমিটারের মধ্যে থাকে মূলত, বেশিরভাগ যে অংশটা আমরা পৃথিবীতে আসে। আর লং ওয়েভ রূপে যেটা ফিরে যায়, অর্থাৎ এই সারফেস থেকে যেটা রেডিয়েট হয়ে ফিরে যাচ্ছে, তার লেন্থ কত থাকে, 4 থেকে 100 মাইক্রোমিটার। ক্লিয়ার? এটা মনে রাখবে। নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 7। 7-এ কি বলেছি, রিমোট সেন্সিংয়ে নিম্নলিখিত কোনটি বায়ুমণ্ডলীয় প্রভাব হিসেবে বিবেচিত নয়। এই যে একটু আগে পড়লাম অ্যাটমসফেরিক এফেক্ট, তো সেটা কোনটা নয় নিম্নলিখিতদের মধ্যে, এ স্ক্যাটারিং, বি অ্যাবজর্পশন, সি রিফ্লেকশন, ডি ইরোশন। এই তিনটের মধ্যে ইরোশন, যেটা ইরোশনের সঙ্গে রিলেটেড নয়, কারণ ইরোশন হচ্ছে আমাদের জিওমরফোলজির বিষয়, ক্ষয়, যেটাকে আমরা ইরোশন বলে, বিভিন্ন ধরনের জিওমরফিক এজেন্ট দ্বারা যে ক্ষয় হয় সেটা। তো ইরোশন হচ্ছে এই তিনটের মধ্যে কোনোটাই রিলেটেড নয়, কিন্তু এই সবগুলোই লাইটের বিভিন্ন এফেক্টের সঙ্গে রিলেটেড। তো কোনটা কার সঙ্গে রিলেটেড সেটা আমাদের দেখতে হবে। এছাড়াও অ্যাটমসফেরিক এফেক্টের যে কারণগুলো রয়েছে সেগুলো শুধু ওই তিনটে নয়, আরও অনেকগুলো আছে। দেখো, অ্যাবজর্পশন যেটা রয়েছে এখানে শোষণ, স্ক্যাটারিং মানে বিচ্ছুরণ, ছড়িয়ে পড়া, রিফ্র্যাকশন যেটা এখানে আছে বিকিরণের পথের বিকৃতি, আমরা আসবো সবগুলো বুঝবো ছবির মাধ্যমে। নেক্সট হচ্ছে ট্রান্সমিশন। তো একটা গ্রাফ দেখো, এই গ্রাফটার মাধ্যমে আমি এই 6টা জিনিসকে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছি। এই 6টার মধ্যে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোনটা, এই প্রথম স্ক্যাটারিং, তারপরে হচ্ছে অ্যাবজর্পশন, তারপরে হচ্ছে ট্রান্সমিশন। যদি অ্যাসেন্ডিং অর্ডারে যায় তাহলে প্রথমে করবে তোমরা স্ক্যাটারিং 1 নম্বরে, তারপরে করবে অ্যাবজর্পশন, তারপরে করবে ট্রান্সমিশন, তারপরে অন্য বিষয়গুলো আছে। তো কোনটা কি একবার দেখে নাও। দেখো, ট্রান্সমিশন এটা একটা মাধ্যম, এটা একটা মাধ্যম। ক্লিয়ার? এইটা একটা মাধ্যম আর এটা একটা মাধ্যম প্রত্যেকটা ছবির ক্ষেত্রে। তাহলে ট্রান্সমিশনে কি হচ্ছে, সৌরশক্তি এলো এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে সরাসরি চলে গেল, তাকে ট্রান্সমিশন বা গমন বা পরিবহন বলতে পারে। রিফ্লেকশন কোনটা, বা প্রতিফলন, সেটা কি হচ্ছে, যে এক মাধ্যম থেকে এলো, দ্বিতীয় মাধ্যমে যে স্তর রয়েছে সেখান থেকে আবার ফিরে চলে গেল, অর্থাৎ যেই অ্যাঙ্গেলে এলো সেই অ্যাঙ্গেলেই আবার ফিরে চলে গেল, তখন তাকে আমরা কি বলছি, রিফ্লেকশন। এটা কি কোন ক্ষেত্রে দেখতে পাই, এটা আমরা অ্যালবেডোর ক্ষেত্রে দেখতে পাই। অ্যালবেডো হয় না, অ্যালবেডো আমরা জানি 30 থেকে 35% পৃথিবীর গড় অ্যালবেডো, অর্থাৎ যেটা পৃথিবীকে কোনোভাবেই এফেক্ট করে না, যে সৌরশক্তিটা। তাহলে রিফ্লেকশনের ক্ষেত্রে সেইটা হয়, এলো ও ফিরে চলে গেলো। রিমোট সেন্সিংয়ের কোথাও কাজে লাগে না, কিন্তু অ্যাটমসফিয়ারের মধ্যেই তো হচ্ছে,
অ্যাটমসফিয়ারের উপস্থিত ক্লাউড, তার মধ্যে উপস্থিত ওয়াটার পার্টিকেলস মানে যেগুলো জলীয় বাষ্প, সেগুলো কিন্তু এগুলোকে রিফ্লেক্ট করে দেয়। নেক্সট হচ্ছে রিফ্রাকশন। রিফ্রাকশন কি? যেটাকে আমরা বলি বিকিরণের পথে বিকৃতি। এটা কি করছে? এই মাধ্যম থেকে এলো, যেই মাধ্যমে এলো এটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে এসেছে, যেই মাধ্যমের পরিবর্তন হলো তখন তার অ্যাঙ্গেলটা আরো বেড়ে গেল বা কমে গেল। অর্থাৎ মাধ্যমের পরিবর্তনের সাথে সাথে আলোক রশ্মির যদি কৌণিক পরিবর্তন ঘটে তখন তাকে আমরা বলছি রিফ্লেকশন। রিফ্রাকশন কি? রিফ্রাকশনের মতো একই রকম, কিন্তু এখানে কি হবে? নির্দিষ্ট কোনো অ্যাঙ্গেলে যাবে না। এটাতে যেমন কি নির্দিষ্ট একটা অ্যাঙ্গেল ছিল, এখানে কোনো অ্যাঙ্গেল হবে না, শুধু এক মাধ্যম থেকে একটা বিন্দুতে এলো, এসে এখানে ছড়িয়ে পড়বে। যেমন আমরা প্রিজমে দেখি, হয় না? প্রিজমের মধ্যে দিয়ে যদি সৌরশক্তিকে পাঠাও, সে 7টা রঙে ভেঙে যায়, সেই রকম। নেক্সট হচ্ছে অ্যাবজর্পশন, অর্থাৎ কি? শোষণ। বায়ুমণ্ডল থেকে আগত অন্য একটা মাধ্যমে যেই পরিবর্তন হলো, পুরো আলোক রশ্মিটাই শোষণ করে। তো শোষণের ক্ষেত্রে আমরা জানি সব থেকে বেশি উত্তম শোষক মানে পৃথিবীতে উপস্থিত যাবতীয় বস্তুর মধ্যে সব থেকে ভালো শোষক হচ্ছে ব্ল্যাক বডি বা কৃষ্ণ বস্তু। ওর উপর যা শক্তি, আলোক শক্তি পড়ে পুরোটাকেই শোষণ করে এবং তারপর নির্দিষ্ট অ্যাঙ্গেলে বিকিরণ করে। আর সব থেকে বেশি বিকিরিত বস্তুর নাম কি, সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানি। নেক্সট স্ক্যাটারিং। স্ক্যাটারিং হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এর আগে বেবি স্ট্যাটিস্টিক্সের পার্টে আমরা পড়েছি, দুটো পার্টে স্ক্যাটারিং হয়, মিস স্ক্যাটারিং এবং রেলে স্ক্যাটারিং। তো স্ক্যাটারিং হচ্ছে বায়ুমণ্ডলের একটা গুরুত্বপূর্ণ অংশ। তাহলে এই 6টা বিষয় এখানে কিন্তু এফেক্ট করে। ওকে, নেক্সট চলে আসছি কোশ্চেন নাম্বার 8। কি বলছে? নিম্নলিখিত কোনটি জিআইএস এর উপাদান নয়? জিআইএস এর ফুল ফর্ম কি? জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। তো তার উপাদান কোনটা নয় বলেছে? হার্ডওয়্যার, সফটওয়্যার, পিপল এবং মাইক্রোসফট। মাইক্রোসফটটা হবে না, কারণ মাইক্রোসফট তোমরা বুঝতেই পেরেছো, মাইক্রোসফট কি? একটা অর্গানাইজেশন, তাই না? এর বিভিন্ন ধরনের সফটওয়্যার হয়, এটা কখনোই জিআইএস এর উপাদান, কারণ জিআইএস এই সফটওয়্যারগুলোর মধ্যেই পড়ে মাইক্রোসফট। তার মানে হার্ডওয়্যার, সফটওয়্যার এবং পিপল, এই তিনটেই কি শুধু জিআইএস এর উপাদান? আর কি কেউ নেই? না, জিআইএস এর 5টা উপাদান রয়েছে। ক্লিয়ার? এটা মনে রাখবে, এটা খুব খুব গুরুত্বপূর্ণ। এই উপাদানগুলো থেকে কোনটা নয় বলে দিতে পারে, বা কোনটা ম্যাচিং দিয়ে দিতে পারে যে কোনটা কি। তো সেই জন্য মনে রাখবে 5টা উপাদান, একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা হচ্ছে সফটওয়্যার, একটা হচ্ছে ডেটা। এই হার্ডওয়্যার সফটওয়্যার কি নিয়ে কাজ করে? যদি না তোমার কাছে ডেটা থাকে, সেটা স্প্যাশিয়াল হতে পারে, আবার অ্যাট্রিবিউট হতে, অর্থাৎ স্থানিক বা কোয়ান্টিটেটিভ ডেটা বা লোকালাইজ ডেটা, অ্যাট্রিবিউট বা গুণগত ডেটা, বা কোয়ান্টিটেটিভ ডেটা যেটা আমরা সংখ্যামাত্রিক ডেটা বলি, সেটাও হতে পারে। পিপল, অর্থাৎ এই তিনটের মধ্যে যে কোঅর্ডিনেশন করবে সেটা হচ্ছে কে? পিপল বা মানুষ, যারা জিআইএস পরিচালনা করে এবং বিশ্লেষণ করে। আরেকটা হচ্ছে মেথড। জিআইএস এর বিভিন্ন মেথড আছে, যে মেথডগুলোর সাহায্যে তুমি ডেটা অ্যানালাইসিস করবে। ডেটা অ্যানালাইসিসের নিয়ম এবং কৌশল, সেগুলোকে আমরা মেথড বলি। ওই যে ডিজিটাল ইমেজ প্রসেসিং, সেগুলো আমরা আসছি। ক্লিয়ার? তো 5টা উপাদান মনে রাখবো আমরা। নেক্সট হচ্ছে জিআইএস এর ভেক্টর ডেটা কি দ্বারা উপস্থিত হয়? আমরা স্ট্যাটিস্টিক্সের পার্টে পড়েছি, ভেক্টর এবং রাস্টার ডেটার বিভিন্ন বিষয়গুলো পড়েছি সেখানে, কাকে বলে, কেন হয়, সেগুলো তোমরা যারা 4th পার্টটা দেখোনি সেটা কিন্তু অবশ্যই দেখে নিও, তাহলে ওখানে ওই বিষয়গুলো আলোচনা করা রয়েছে। কি বলেছি? জিআইএস এর ভেক্টর ডেটা কি দ্বারা উপস্থিত হয়? রাস্টার সেল দ্বারা, পয়েন্ট, লাইন, পলিগন দ্বারা, পিক্সেল দ্বারা, গ্রিড দ্বারা। আশা করি তোমাদের মধ্যে অনেকেই অ্যান্সারটা বলে দিতে পেরেছো। অ্যান্সারটা কি হবে? এই বি, পয়েন্ট, লাইন এবং পলিগনের দ্বারা আমরা ভেক্টর ডেটাকে রিপ্রেজেন্ট করি। কেন বলি? কারণ জিআইএস এর ভেক্টর ডেটা হলো এমন কিছু ডেটা যা নির্দিষ্ট স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট ব্যবহার করে আকৃতি এবং অবস্থান প্রকাশ করার জন্য। পয়েন্ট, লাইন এবং পলিগন। পয়েন্ট যেমন কি একটি কোনো গাছ, কোনো নলকূপ হতে পারে, কোনো এটিএম বা কোনো স্কুল হতে পারে, কোনো কলেজ হতে পারে, এগুলো কি হচ্ছে? সব পয়েন্ট ফিচার্স, যেগুলোকে আমরা একটা বিন্দু দিয়ে এক্সপ্লেন করতে পারি। লাইন কোনগুলো? যেগুলো যার দৈর্ঘ্য আছে, রাস্তা, নদী, রেল লাইন, এগুলো সব হচ্ছে লাইন ফিচার্স। আর পলিগন কোনগুলো? যার একটা নির্দিষ্ট এরিয়া রয়েছে, যেমন মাঠ, কোনো একটা শহর, কোনো একটা লেক, তার একটা নির্দিষ্ট এরিয়া রয়েছে। আবার লেক বড় হয়, কিন্তু একটা যদি পুকুর হয়, পুকুর একটা পয়েন্ট। ক্লিয়ার? তাহলে জিআইএস এর ভেক্টর ডেটা আমরা সাধারণত এই অপশন বি, পয়েন্ট, লাইন, পলিগন দ্বারা এক্সপ্লেন করি। আর অন্যান্য যেগুলো আছে রাস্টার সেল, পিক্সেল এবং গ্রিড, এগুলো সবই রাস্টার ডেটার অংশ। গ্রিড কি? ওই যে কতগুলো পিক্সেল নিয়ে যে একটা পিক্সেলকে আমরা একটা গ্রিড বলি, আর কতগুলো গ্রিড দিয়ে তৈরি হয় একটা গ্র্যাটিকিউলস বা জাল, যেটা নিয়ে একটা ছবি বলতে পারি। নেক্সট আমরা চলে আসছি। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এই যে পিক্সেল, এটা কি হচ্ছে? পিক্সেল হচ্ছে সব থেকে স্মলেস্ট ইউনিট অফ পিকচার। অর্থাৎ তুমি যে একটা ছবি যদি তোলো, সেই ছবির সব থেকে ছোট ইউনিটের নাম কিন্তু পিক্সেল। এটাও কোশ্চেন আসতে পারে যে স্মলেস্ট এলিমেন্ট অফ এ পিকচার, বা ছবির সব থেকে ছোট ইউনিটটা কি, সেটা হয়ে যাবে পিক্সেল। কোশ্চেন নাম্বার 10 কি বলেছেন? নিম্নলিখিত কোনটি জিআইএস এর একটি মুখ্য বৈশিষ্ট্য নয়? জিআইএস এর একটি প্রধান বৈশিষ্ট্য নয়। এখান থেকে আমরা জিআইএস এবং রিমোট সেন্সিং এর পার্থক্যটা বুঝতে পারব। সংগৃহীত তথ্য বিশ্লেষণ ও ব্যবস্থাপনা করা, ভূ তথ্য সংগ্রহ করা, অর্থাৎ
ভূপৃষ্ঠ থেকে বা পৃথিবীর সারফেস থেকে বিভিন্ন তথ্যগুলোকে সংগ্রহ করা। রিমোট সেন্সিং হলো জিআইএস এর ইনপুট ডেটার উৎস। রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস আর সেম প্রসেস। মুখ্য বৈশিষ্ট্য নয় যেহেতু বলেছে, তাহলে দেখো আমি বৈশিষ্ট্যগুলো আগে জেনে নেবো, দুটোর মধ্যে কি পার্থক্য আছে, তারপর এই অ্যান্সারটা করতে আসবে। এখানে আমি খুব সহজেই তোমাদের বিষয়টা পার্থক্য তুলে ধরেছি। এই পার্থক্যের পুরো বিষয়গুলো পড়বে, আমার এত সময় পড়ার আমি এতক্ষণ ধরে বোঝাতে পারবো না, কারণ অনেকটা সময় যাবে। কি বলেছে আমি জাস্ট ডেফিনেশনটা দিচ্ছি। রিমোট সেন্সিং হচ্ছে কি, দূরবর্তী স্থান থেকে পৃথিবী পৃষ্ঠের তথ্য সংগ্রহ করা। আর জিআইএস কি না, ভূ তথ্য সংগৃহীত তথ্য বিশ্লেষণ ও ব্যবস্থাপনা করা। অর্থাৎ রিমোট সেন্সিং থেকে যে তথ্যগুলো আমরা সংগ্রহ করলাম সেটাকে অ্যানালাইসিস করে কে, জিআইএস। তার মানে রিমোট সেন্সিং এবং জিআইএস এখানে সেম প্রসেস বলেছে, এটা হবে না কারণ এটা সেম প্রসেস নয়। আরেকটা কি বলেছে, জিআইএস ভূ তথ্য সংগ্রহ করে, অর্থাৎ বি আর ডি নয়। জিআইএস তো তথ্য সংগ্রহ করে না, সংগ্রহ করে কে, রিমোট সেন্সিং প্রসেস। ক্লিয়ার? তার মানে রিমোট সেন্সিং তথ্য সংগ্রহ করে, সেগুলো কাকে দেয়, জিআইএসকে দেয়। জিআইএস সেইগুলোকে অ্যানালাইসিস করে তার অ্যাপ্লিকেশন পার্টে ব্যবহার করা হয়। ক্লিয়ার? তার মানে রিমোট সেন্সিং হচ্ছে প্রাইমারি স্টেপ আর জিআইএস হচ্ছে সেকেন্ডারি স্টেপ। ক্লিয়ার? এই যে দেখো ধাপ, তথ্য সংগ্রহের ধাপ, তথ্য বিশ্লেষণের ধাপ। এখানে বিভিন্ন ধরনের সফটওয়্যারগুলো ব্যবহার করে, এগুলো একবার করে পড়বে তাহলে তোমরা বুঝতে পারবে। নেক্সট আমি চলে আসছি কোশ্চেন নাম্বার 11। কি বলেছে না, নিম্নলিখিতদের মধ্যে কোনটি স্থল জরিপের তুলনায় স্যাটেলাইট চিত্রের একটি সুবিধা। অর্থাৎ স্থল জরিপ বলতে গ্রাউন্ড সার্ভে, এই যে সার্ভেইং আমরা টোপোশিট তৈরি করি না, আমাদের যে পুরোনো ধরনের যে টোপোশিটগুলো আছে যেগুলো ফিল্ড ভিজিট করে হাতে কলমে তৈরি করা হয়, সেটাকেই বলা হচ্ছে গ্রাউন্ড সার্ভে। আর স্যাটেলাইট চিত্র মানে স্যাটেলাইটের মাধ্যমে আমরা যে চিত্রগুলো নিই। কোনটা কি বলেছে তাহলে, যে জরিপের তুলনায় স্যাটেলাইট চিত্রের একটি সুবিধা। হাই কস্ট, এটা অসুবিধা কারণ স্যাটেলাইট চিত্রের খরচ বেশি। রিয়েল টাইম ডেটা কালেকশন, এটা আমরা আসছি পরে আলোচনা করব। লিমিটেড এরিয়া কভারেজ, এটাও নয় কারণ লিমিটেড এরিয়া করে না, স্যাটেলাইট অনেক বেশি এরিয়া কভার করতে পারে। নিড ফিজিক্যাল প্রেজেন্স, শারীরিক উপস্থিতির প্রয়োজন, তা কি প্রয়োজন হয়, তা প্রয়োজন হয় না। রিমোট সেন্সিং স্যাটেলাইটের ক্ষেত্রে প্রয়োজন হয় না। ক্লিয়ার? এটা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বা ফিজিক্যাল উপস্থিতির প্রয়োজন হয় সার্ভেইংয়ের ক্ষেত্রে। তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে স্যাটেলাইট চিত্রের রিয়েল টাইম ডেটা কালেক্ট করে। স্যাটেলাইট চিত্র অন্যতম একটি প্রধান সুবিধা হলো এটি বৃহৎ এলাকা থেকে খুব দ্রুত রিয়েল টাইম বা প্রায় রিয়েল টাইম ডেটা বা তথ্য সংগ্রহ করে। রিয়েল টাইম, প্রায় রিয়েল টাইম কেন, কারণ কোনো স্যাটেলাইট ধরো আজকে ডেটা কালেক্ট করলো, সেটা তো 1 মাস পরে সেটাকে পাবলিশ করে, ফলে সেটা কিন্তু রিয়েল টাইম হয় না, সাথে সাথেই পাওয়া যায়। সেই জন্য এখানে প্রায় রিয়েল টাইম বলা হয়েছে, কিন্তু ওই 1 মাসকে আমরা প্রায় রিয়েল টাইমই ধরেই নিই। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে বি, যে স্যাটেলাইট আমাদের রিয়েল টাইম ডেটা সাপ্লাই করে। একই রকমভাবে আমি এখানে তোমাদের রিমোট সেন্সিং, স্যাটেলাইট ইমেজ এবং গ্রাউন্ড সার্ভের মধ্যে পার্থক্য তুলে ধরেছি, কারণ এখান থেকে কোশ্চেন আসে, কোনো একটা দিয়ে তোমাকে বলে দেবে কোনটা বৈশিষ্ট্য নয় বা ম্যাচিং দিয়ে দিতে পারে। ক্লিয়ার? তো আমি জাস্ট এখানে কতগুলো বিষয় একটু আলোচনা করবো, পুরোটা আলোচনা করবো, তোমরা নিজেরা পিডিএফ থেকে পড়ে নিতে পারবে। আমি তো প্রত্যেকটা পিডিএফ এখানে দিয়ে দিই, তো সেখান থেকে নিয়ে তোমরা প্রিন্ট করে এগুলো পড়ে নিতে পারবে। কি বলেছে দেখো, ক্রাইটেরিয়ার মধ্যে এই যে টাইম এফিসিয়েন্সি, এটা খুব ফাস্ট অ্যাকুইজিশন প্রসেস, আর সার্ভেইং হচ্ছে খুব স্লো, কারণ 1 মাস থেকে কয়েক মাস লাগতে পারে পুরো অঞ্চলটাকে সার্ভে করে তার সমস্ত ডেটাগুলোকে ইনপুট করতে। আর এখানে ফিজিক্যাল উপস্থিতি নেই। কস্টের ক্ষেত্রে এটা তুলনামূলকভাবে এক্সপেন্সিভ প্রাথমিক পর্যায়ে, কারণ যদি একবার স্যাটেলাইট প্লেস করে দেওয়া যায় তাহলে কিন্তু এটা খরচ কম, কারণ তোমার কাছে একটা সফটওয়্যার অ্যানালাইসিস থাকলেই তুমি ওই ডেটাটাকে নিয়ে সব অ্যানালাইসিস করতে পারবে। কিন্তু এখানে যেহেতু ম্যাপিংয়ের ক্ষেত্রে এটা অনেক বেশি কম খরচযুক্ত। রেজলিউশনের ক্ষেত্রে মনে রাখো এইটার রেজলিউশন কম হয়, অর্থাৎ স্যাটেলাইট ইমেজের রেজলিউশন কম হয়, কিন্তু গ্রাউন্ড সার্ভে রেজলিউশন অনেক বেশি হয়। তোমরা যদি টোপোশিট দেখো প্রত্যেকটা ফিচার্স তুমি খালি চোখেই খুঁজে পেতে পারবে, কিন্তু স্যাটেলাইট ইমেজে তুমি খালি চোখে খুঁজে পাবে না যতক্ষণ না ওকে ল্যান্ড কভার ক্লাসিফিকেশন করছো, যে আমরা আগেরটাতে পড়েছি সুপারভাইজ আনসুপারভাইজ ক্লাসিফিকেশন, সেইগুলো। আর অ্যাক্সেসিবিলিটির ক্ষেত্রে পার্থক্যটা মনে রাখবে যে এটা যে কোনো জায়গায় অ্যাক্সেস করতে পারবে, কারণ এটা যেহেতু ওপর থেকে দেখছি, তো যেগুলো তুমি হয়তো পার্বত্য অঞ্চল সেখানে তুমি সার্বত্য করতে যেতে পারবে না, পাহাড়ের চূড়ায় উঠতে পারবে না, কিন্তু স্যাটেলাইট ইমেজ সেটাকে তোমাকে দিয়ে দিতে হবে। বা ধরো গভীর বনের ভেতরে তুমি প্রবেশ করতে পারবে না, কিন্তু স্যাটেলাইট ইমেজ তোমাকে দিয়ে দিবে। অর্থাৎ এর অ্যাক্সেসিবিলিটি অনেক বেশি, এর অ্যাক্সেসিবিলিটি অনেক কম। নেক্সট চলে আসছি 12। কি বলেছে, নিম্ন পরিস্থিতিতে গ্রাউন্ড সার্ভে স্যাটেলাইট চিত্রের চেয়ে বেশি কার্যকরী হয়। অর্থাৎ উল্টোটা বলেছে যে গ্রাউন্ড সার্ভে কোন ক্ষেত্রে স্যাটেলাইটের থেকে বেটার। এ, মেঘের ধরন অধ্যয়নের ক্ষেত্রে। বি, স্বল্প পরিসরে বা স্থানীয় গবেষণার ক্ষেত্রে। কৃষি স্বাস্থ্য পর্যবেক্ষণের ক্ষেত্রে। বনের আগুন পর্যবেক্ষণের ক্ষেত্রে। তাহলে এখানে দেখো এই তিনটের মধ্যে আমি এখানে অ্যানালাইসিস করে দিলে বুঝতেই পারবে যে তোমরা তো কোনটা প্রয়োজন না, কোনটা মানে
উত্তরটা খুব সহজেই পেয়ে যাবে। মেঘ পর্যবেক্ষণের জন্য কার্যকরী নয়, কারণ তুমি গ্রাউন্ড থেকে মেঘকে কীভাবে পর্যবেক্ষণ করে বড়জোর দেখতে পারো, কিন্তু ওর অ্যানালাইসিস করা যাবে না। কৃষি পর্যবেক্ষণও করা যাবে, কিন্তু বৃহত্তর ক্ষেত্রে হবে না, ফলে এখানে স্যাটেলাইট ইমেজের প্রয়োজন হয়। আর বনের আগুন পর্যবেক্ষণ কোথায় কীভাবে ছড়িয়েছে সেটা তো তুমি ফিল্ড সার্ভের মাধ্যমে পারবে না, তার জন্য তোমাকে স্যাটেলাইট ইমেজের প্রয়োজন। তাহলে এখানে যে অপশনটা যে যাবে সেটা হচ্ছে স্বল্প পরিসরে স্থানীয় গবেষণার ক্ষেত্রে ব্যবহার করা যায়। তো আমি একই রকমভাবে তোমাদের এখানে স্যাটেলাইট ইমেজ এবং সার্ভে রেডার কোথায় কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা আমি দিয়েছি, তোমরা একদম সুন্দর করে পড়ে নিতে পারবে কোন ক্ষেত্রে কোনটা কাজে লাগে। এই ধরনের কোশ্চেন দিয়ে দিলে সেটা থেকে খুব সহজেই অ্যান্সার করতে পারবে। জাস্ট আমি এখানে বলে দিচ্ছি আর্কিওলজিক্যাল সার্ভে এটা কি, ওই যে আমাদের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক খনন সেক্ষেত্রে সার্ভে পদ্ধতিতে হয়। আর এখানে আরবান গ্রোথ অ্যানালাইসিস এটা হচ্ছে কি, এই যে শহরের যে বিস্তার হচ্ছে, অর্থাৎ দিনের পর দিন শহর যে ক্রমশ গ্রামাঞ্চলের দিকে মানে স্প্রেড করছে, সেই স্প্রেডটাকে বোঝানোর জন্য আমরা রিমোট সেন্সিং প্রসেস ব্যবহার করে থাকি, আরবান স্প্রলিং বলে এটাকে। নেক্সট কোশ্চেন নাম্বার 13 কি বলেছে, ম্যাচিং এসেছে একটা, দেখো কি বলেছে, কলাম এর সঙ্গে কলাম বি ম্যাচ করে দেখো, এনডিভিআই, এনডিডব্লিউআই, এনডিবিআই, এনডিএমআই, এখানে কতগুলো সূচক দিয়েছে, তার সঙ্গে কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ স্যাটেলাইট ইমেজের কোন বিষয়টাকে আইডেন্টিফাই করার জন্য কোনটা ব্যবহার করা হয়। এনডিভিআই তো আমরা এর ফুল ফর্মগুলো জানবো এবং ইউজেসগুলো জানবো, তাহলেই অ্যান্সারগুলো পেয়ে যাবো। এবং এই ফুল ফর্মগুলো অবশ্যই মনে রাখবে, কারণ এগুলো থেকে কোশ্চেন আসে। এনডিভিআই এর ফুল ফর্ম কি, নর্মালাইজ ডিফারেন্সিয়াস ভেজিটেশন ইন্ডেক্স। এনডিভিআই উদ্ভিদের সবুজত্ব স্বাস্থ্যের নির্দেশ করতে ব্যবহার করে, অর্থাৎ ভেজিটেশন এরিয়াটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা নর্মালাইজ ডিফারেন্সিয়াল ভেজিটেশন ইন্ডেক্স ক্যালকুলেট করি। এনডিডব্লিউআই একই থাকবে, নর্মালাইজ ডিফারেন্সিয়াস, শুধু ওয়াটার ইন্ডেক্স চেঞ্জ হবে, মনে রাখার ক্ষেত্রে সুবিধা। দেখো নর্মালাইজ ডিফারেন্সিয়াস এনডির পুরো ফর্ম বিল্ট আপ এরিয়া ইন্ডেক্স। বিল্ট আপ মানে এই যে ঘর বাড়ি তৈরি করছে, রাস্তাঘাট তৈরি করছে, এইগুলোকে আমরা বিল্ট আপ বলি, নগরায়ন, নির্মিত এলাকা চিহ্নিতকরণ ইত্যাদি। এনডিএমআই ডিফারেন্সিয়াল ময়েশ্চার ইন্ডেক্স। ময়েশ্চার বলতে সয়েল ময়েশ্চার বা বায়ুমণ্ডলের জলীয় বাষ্প কতটা আছে সেইগুলোকে আইডেন্টিফাই করতে ব্যবহার করে, গাছ বা মাটির আর্দ্রতা নিয়ে কাজ করে। এনডিএসআই নর্মালাইজ ডিফারেন্সিয়াল স্নো ইন্ডেক্স, অর্থাৎ কোন অঞ্চলে স্নোয়ের কতটা প্রকৃতি আছে, পার্বত্য অঞ্চলে বিশেষ করে স্নোয়ের কভার কতটা আছে, কতটা কমছে, কতটা বাড়ছে, কতটা গলছে, এইগুলো ব্যবহার করার জন্য ব্যবহার করা হয়। ক্লিয়ার? এখানে তাহলে এই ম্যাচিংটা আর করানোর প্রয়োজন নেই, তোমরা খুব সহজেই বুঝতে পেরে গেছি যে কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওকে, কোশ্চেন নাম্বার 14 চলে আসছি। ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার এনআরএসসি এর সদর দপ্তর কোথায়? খুব ভালো প্রশ্ন এবং খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ইউপিএসসি প্রিলিতে পড়েছে 2025 সালে। কি বলেছে? ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, নিউ দিল্লি, কলকাতা। ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার এর সদর দপ্তর আমরা যদি দেখি তাহলে এর সদর দপ্তর হবে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের তেলেঙ্গানা যে নতুন রাজ্যটা হয়েছে অন্ধ্রপ্রদেশকে ভাগ করে, সেখানে অবস্থিত এই এনআরসির সদর দপ্তর। শুধু এই এনআরসি পড়লে হবে না, অন্য সমস্ত বিষয়গুলোকে মনে রাখতে হবে। জাস্ট এ মিনিট, জুম হয়ে গেছে। ক্লিয়ার? অন্য যে আরও যে সংস্থাগুলো আছে তাদের সদর দপ্তর, তাদের ফুল ফর্ম, এগুলো মনে রাখতে হবে। তো স্যাক স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার আহমেদাবাদ, গুজরাটে অবস্থিত। আইআইআরএস ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং, এর সঙ্গে এই আইআরএস গুলিয়ে যায় এবং ইসরো গুলিয়ে যায়। দেহরাদুন, উত্তরাখণ্ড। নেসাক উমায়ুন, মেঘালয়া। ইসরো হেডকোয়ার্টার কোথায়? এটা তো অবশ্যই মনে রাখতে হবে, বেঙ্গালুরু, কর্ণাটকা। আরআরএসসি রিজিওনাল সেন্টার কোথায় কোথায় অবস্থান আছে সেটা মনে রাখতে হবে, ব্যাঙ্গালোর, নাগপুর, কলকাতা, যোধপুর এবং নিউ দিল্লি। অর্থাৎ আঞ্চলিক রিমোট সেন্সিং কেন্দ্র। এই এনআরএসসির ছোট ছোট যে শাখাগুলো প্রত্যেকটা মেজর মেট্রোপলিটন শহরগুলোতে রয়েছে। আর জিআইএস এবং ন্যাটমোর সদর দপ্তর কলকাতাতে অবস্থিত। ন্যাটমোর প্রতিষ্ঠাতা কে জানো? আমাদের বিখ্যাত ভৌগোলিক এসপি চ্যাটার্জি। তো এই নামগুলোকে মনে রাখার জন্য জাস্ট আমি একটা ট্রিক তোমাদের ফলো করতে বলবো। দেখো এটা মনে রাখবে, হ্যাপি অ্যাস্ট্রোনট ড্রিঙ্ক আলট্রা কোল্ড বাটার মিল্ক নিয়ার কলকাতা। তো এইগুলোর মাধ্যমে তুমি প্রত্যেকটা নাম মনে রাখতে পারবে। যেমন কীরকম দেখো, হ্যাপি এইচের মাধ্যমে হায়দ্রাবাদ তেলেঙ্গানা কার সেন্টার? এনআরএসসি সেন্টার। অ্যাস্ট্রোনট আহমেদাবাদ স্যাকের সেন্টার। স্পেস এজেন্ট অ্যাস্ট্রোনটের সঙ্গে মনে রাখবে স্পেস অ্যাপ্লিকেশান। ড্রিঙ্ক দেহরাদুন আইআরএস এর ফুল হেডকোয়ার্টার। আলট্রা ইউ উমং বাটার মিল্কের বি বেঙ্গালুরু কর্ণাটকা ইসরোর হেডকোয়ার্টার। এন যে আমাদের হচ্ছে রিজিওনাল যে সেন্টারগুলো আছে নিউ দিল্লি থেকে শুরু করে, কে কলকাতা, ন্যাটমো। তো এই টার্মটা মনে রাখবে, হ্যাপি অ্যাস্ট্রোনট ড্রিঙ্ক আলট্রা কোল্ড বাটার মিল্ক নিয়ার কলকাতা। নেক্সট কোশ্চেন নাম্বার 15 কি বলেছে না, কোনটি রিমোট সেন্সিং প্ল্যাটফর্ম নয়? এর মধ্যে কোনটি রিমোট সেন্সিং এর প্ল্যাটফর্ম নয়? সেট 2022 এসেছে, অর্থাৎ এবার প্ল্যাটফর্মের দিকে আমরা চলে গেলাম। এ স্যাটেলাইট, বি বিমান বা এয়ারক্রাফট, এ টোটাল স্টেশন, ডি ড্রোন।
তিনটের মধ্যে কোনটা নয়? টোটাল স্টেশন। কারণ কি না, টোটাল স্টেশন হচ্ছে ওই থিওডোলাইটের মতো একটা যন্ত্র যেটা মূলত আমরা কোনো একটা জায়গার বিভিন্ন ধরনের ফিচার্সগুলো মেজারমেন্ট করতে ব্যবহার করি। এটা রিমোট সেন্সিংয়ের কাজে লাগে না, এই শারীরিকভাবে উপস্থিতির প্রয়োজন হয়, ফিল্ড ভিজিট ফিল্ড সার্ভে করতে গেলে লাগে। আর অন্যান্য প্ল্যাটফর্মগুলো দেখে নাও, এই প্ল্যাটফর্ম থেকেও কোশ্চেন আছে, সেগুলো মনে পে। গ্রাউন্ড বেস প্ল্যাটফর্ম কোনগুলো? ট্রাইপড, অর্থাৎ আমরা ওই যে বিভিন্ন ধরনের ভিডিও রেকর্ডিং করি না ক্যামেরাগুলো রেখে, বা প্রিজমেটিক কম্পাসে যে সার্ভে করি বা ডাম্পি লেভেল যে সার্ভে করি, সেখানে যে ট্রাইপডগুলো বা ত্রিপায়াগুলো ব্যবহার করি, সেগুলো এগুলোর উপর রেখে তুমি যদি কোনো স্থানীয়ভাবে এলাকার ছবি তুলতে চাও, সেগুলো গ্রাউন্ড বেস প্ল্যাটফর্ম, অর্থাৎ ভূপৃষ্ঠের উপর রেখে সেগুলো থেকে কাজ করা হয়। টাওয়ার মাউন্টেন, কোনো একটা টাওয়ারের মাথায় তুমি ক্যামেরা লাগিয়ে দিলে, ঠিক আছে, সেইগুলো হচ্ছে গ্রাউন্ড বেস প্ল্যাটফর্ম। এয়ারবোর্ন প্ল্যাটফর্ম, এইগুলোই হচ্ছে এরিয়াল ফটোগ্রাফির মূল বিষয়। এয়ারবোর্ন প্ল্যাটফর্ম যেমন এয়ারক্রাফট, হেলিকপ্টার বা বেলুন, এগুলো সাহায্যে আমরা এরিয়াল ফটোগ্রাফি করি। এখানে এর বৈশিষ্ট্যগুলো আছে, দেখে নেবে। স্পেস বেস প্ল্যাটফর্ম, অর্থাৎ এই যে আমরা এতক্ষণ ধরে স্যাটেলাইটের রিমোট সেন্সিং পড়লাম, সেগুলো কিন্তু সবগুলোই স্পেস বেস, অর্থাৎ মহাকাশে স্থাপন করা হয়। আরেকটা হচ্ছে ইউএভি বা ড্রোন প্ল্যাটফর্ম। এখন যেটা খুব জনপ্রিয় হয়েছে যে বিভিন্ন ধরনের আমরা যে কোনো অনুষ্ঠানে দেখবে ড্রোন উড়াই, তাই না? তো এই ড্রোন হচ্ছে উড়িয়ে আমরা যদি কোনো একটা অঞ্চলের ছবি তুলতে চাই, সেই ড্রোন বেস প্ল্যাটফর্ম। এটাও কিন্তু নিয়ার আর্থ সারফেস, এটা কিন্তু গ্রাউন্ড নয়, কিন্তু নিয়ার গ্রাউন্ড। যেমন কোয়াড্রাপ্যাডস, ফিক্সড উইং ড্রোন, সেগুলো আমরা ব্যবহার করে থাকি। এদের রেজুলেশন খুব ভালো হয়, 50 থেকে 100 মিটারের মধ্যে। তো এইগুলো হচ্ছে সব রিমোট সেন্সিং প্ল্যাটফর্ম। তাদের উদাহরণগুলো দিলাম কারণ এখান থেকে কোশ্চেন দিতে পারে কোনটা কোন প্ল্যাটফর্মের উদাহরণ। ওকে, তো নেক্সট কোশ্চেন নাম্বার 16। ওকে, কোশ্চেন নাম্বার 16 কি বলছে দেখো। রিমোট সেন্সিং চিত্র বা রিমোট সেন্সিং ইমেজে বায়ুমণ্ডলীয় বিচ্ছুরণের দ্বারা প্রভাবিত হয়, অর্থাৎ রিমোট সেন্সিংটা স্ক্যাটারিং দ্বারা প্রভাবিত হয় অ্যাসারশনে বলেছে। রিজনে কি বলেছে? জলীয় বাষ্প এবং অ্যারোসল ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের সাথে মিথস্ক্রিয়া করে। তাই কি, এই যে আমরা অ্যাটমসফিয়ারের এফেক্ট পড়েছি, সেখানে আমরা পড়েছিলাম যে স্ক্যাটারিং হয়, এটা তো ঠিক, এ তার মানে সঠিক। কিন্তু এই সেই স্ক্যাটারিংটা কি ওয়াটার ভেপার বা জলীয় বাষ্প এবং এরোসল দ্বারা হয়? হ্যাঁ, অবশ্যই হয়। কারণ বায়ুমণ্ডলের উপস্থিত শুধু এই জলীয় বাষ্প বা এরোসলও নয়, এছাড়া ওই যে বিভিন্ন ধোঁয়ার পার্টিকেল, ডাস্ট পার্টিকেল, সল্ট পার্টিকেল, এগুলো সবগুলোই কিন্তু স্ক্যাটারিংয়ের জন্য দায়ী। ইভেন গ্যাসেস যে অণুগুলো আছে, পরমাণুগুলো, সেগুলোও কিন্তু দায়ী। সুতরাং এখানে অ্যাসারশন বা এর ঠিক এবং কারণ বা রিজনও কিন্তু কারেক্টলি এক্সপ্লেন করছে। সুতরাং উৎপত্তি বা অ্যাসারশন এবং কারণ উভয়ই সত্য, এবং কারণটি অ্যাসারশনের যথাযথ ব্যাখ্যা করছে। তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের অ্যান্সার 16। তো নেক্সট 17। তো 17-এ আসার আগে আমি তোমাদের সঙ্গে একটা কথা বলতে চাই যে দেখো, তোমরা কিন্তু অনেকেই আমার ভিডিওটা দেখো কিন্তু লাইক বা কমেন্ট করো না। তো তোমাদের রিকোয়েস্ট করবো অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক করবে বা কমেন্ট করবে, কারণ আমি ভিউজ দেখছি প্রায় 600-700 করে, কিন্তু লাইক পাচ্ছি মাত্র 40 থেকে 50। তো তোমাদের রিকোয়েস্ট করবো লাইকটা করো, কারণ ওই লাইকগুলো দেখলে মোটিভেটেড হয় যে হ্যাঁ এতজন ভালো লেগেছে। ওকে, তো চলো কোশ্চেন নাম্বার 17। সেখানে কি বলেছে দেখো না, রিমোট সেন্সিংয়ে স্পেকট্রাল রেজলিউশন কি নির্দেশ করে? ক্লিয়ার? বিকল্প কি? সেন্সার বা ডিস্টেন্স অফ দ্য সেন্সর। বিতে বলেছে তরঙ্গ দৈর্ঘ্য, ছবির স্পষ্টতা বা ইমেজ ক্ল্যারিটি, সময়ের ব্যবধান বা টাইম ইন্টারভাল। অর্থাৎ স্পেকট্রাল রেজলিউশন বলতে কি বোঝায়? তো তার আগে আমাদের রেজলিউশন জিনিসটা একটু জানতে হবে। রেজলিউশন বলতে কি দেখো, সেটা কি বলেছে? পাওয়ার অফ ডিসক্রিমিনেশন। ডিসক্রিমিনেশন বাংলা অর্থ হচ্ছে পৃথকীকরণ বা আলাদা করা। তো সব থেকে এই রেজলিউশন বোঝানোর জন্য আমি একটা জাস্ট ছোট্ট উদাহরণ দিচ্ছি। দেখো, আমরা সবাই স্মার্টফোন ইউজ করি, কি কারো প্রত্যেকের বিভিন্ন দামি দামি স্মার্টফোন ইউজ করি, প্রত্যেকের ক্যামেরার রেজলিউশন আলাদা আছে। কারো 50 মেগাপিক্সেল, কারো 20 মেগাপিক্সেল, যেমন আমারটা, কারো আছে 100 মেগাপিক্সেল। ক্লিয়ার? তো আমার মোবাইলে আমি ওই 20 মেগাপিক্সেলে যদি ছবি তুলি, সেখানে আমি দেখবো যে ছবি জুম করার পর কিছুই আমি দেখতে পাবো না, একদম অস্পষ্ট ছবি। কিন্তু যার 100 মেগাপিক্সেল ক্যামেরা, সে যদি ছবি তোলে কোনো একজনের মানুষ, তাহলে পুরো এক্সরের মতো ছবি চলে আসবে, অর্থাৎ যতগুলো ফিচার আছে সবগুলো দেখতে পাবে। এটাই হচ্ছে রেজলিউশন। অর্থাৎ তোমার ছবি কত ভালোভাবে ফিচার্সগুলোকে আইডেন্টিফাই করতে পারছে, সেটাকেই বলা হচ্ছে রেজলিউশন। যদি খুব ভালো করে আইডেন্টিফাই করতে পারে, তাহলে আমি বলবো যে ওর রেজলিউশন ভালো। আর যদি খুব কমভাবে আইডেন্টিফাই করতে না, গোটা কয়েক যদি খুঁজে পাই, তাহলে আমি বলবো রেজলিউশন খারাপ। যেমন আমার মোবাইলের রেজলিউশন 20 মেগাপিক্সেল, তার মানে আমারটা রেজলিউশন খারাপ, কিন্তু তোমাদের যার 100 মেগাপিক্সেল আছে তারটা খুব ভালো। ক্লিয়ার? তার মানে আমরা বোঝা গেলাম যে রেজলিউশন কথার অর্থ হচ্ছে কোনো একটা ছবির মধ্যে থেকে আমরা বিভিন্ন ফিচার্সগুলোকে কত ভালোভাবে আইডেন্টিফাই করতে পারছি।
তো এই রেজলিউশনকে আমরা চারটে ভাগে ভাগ করি। তো এখানে যে কোশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে স্পেকট্রাল রেজলিউশন। স্পেকট্রাম কি? ওই ইএমএস থেকে এসেছে, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম থেকেই এসেছে। কি বলেছে দেখো, স্পেকট্রাল রেজলিউশন নির্দেশ করে সেন্সর কতটা সূক্ষ্মভাবে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে পার্থক্য করতে পারে, অর্থাৎ সেন্সর কতগুলো এবং কত সংকীর্ণ তরঙ্গ দৈর্ঘ্যের ব্যান্ড বা ডেটা ধারণ করতে পারে তা স্পেকট্রাল রেজলিউশন দ্বারা নির্ধারিত হয়। কিছুটা বোঝা গেল? উদাহরণস্বরূপ দেখো, উচ্চ স্পেকট্রাল, মোর নাম্বার অফ স্পেকট্রাল ব্যান্ড, অর্থাৎ অনেকগুলো ব্যান্ড ইউজ করবে এবং রেজলিউশন হবে হাই। অর্থাৎ উচ্চ স্পেকট্রাল ব্যান্ড হলে রেজলিউশন হবে হাই, নিম্ন স্পেকট্রাল ব্যান্ড হলে রেজলিউশন হবে লো। উদাহরণস্বরূপ ধরো ল্যান্ডসেট টিএম 7টি স্পেকট্রাম ব্যবহার করে হাইপার অর্থাৎ হাইপার স্পেকট্রাল এগুলো সেন্সর, এগুলো 220টার বেশি ব্যান্ড ইউজ করে। কিছুটা ক্লিয়ার হয়েছে? আরও একদম সম্পূর্ণ আমি এই বিষয়টাকে আরও ক্লিয়ার করে দিচ্ছি পরের উদাহরণটা দিয়ে। দেখো এখানে আমি দুটো ইমেজ, এটা ইমেজ 1 এবং ইমেজ এটা 2, এখানে 1 হওয়ার কথা, এটা 2। কি করেছেন, এই দুটো ইমেজে একটাই স্পেকট্রাম ব্যবহার করা হয়েছে, কি ভিজিবল স্পেকট্রাম। ভিজিবল স্পেকট্রাম আমরা কিছুক্ষণ আগে পড়লাম, ওই যে BGR 0.5 থেকে 0.7 মাইক্রোমিটার। মুখস্থ করবে এটা, আর আশা করি মুখস্থ হয়ে গেছে। তাহলে এই অংশটা থেকে আমি একটা ছবি তুলছি, আর একটা ছবি তুলছি, কি দেখো এই বি ব্যান্ডে অর্থাৎ 0.4 থেকে 0.5 যে অংশটা সেটাকে আমরা ভেঙে নিয়েছি। বি কত? 0.5 থেকে টোটাল লেন্থ, সেটাকে আমরা B1 থেকে B9 পর্যন্ত ভেঙে নিয়েছি। অর্থাৎ এই 4 থেকে 5 পর্যন্ত, আমরা জানি 4 থেকে 5 মধ্যে 0.101 করে 0.09 পর্যন্ত যাবে, অর্থাৎ 10টা ভাগ করা যায়, সেইটা ভেঙে নিয়েছি। তাহলে এই ছবিটা কি রিপ্রেজেন্ট করছে না, কোনো একটা অঞ্চলে তোমার ওয়াটার বডি কোনটা সেটা ব্লু লাইট আইডেন্টিফাই করে দেবে, গ্রিন এরিয়া কতটা রয়েছে সেটা, এটা অর্থাৎ ভেজিটেশন কতটা রয়েছে সেটা গ্রিন আইডেন্টিফাই করবে, আর রেড অর্থাৎ সেটেলমেন্ট কতটা রয়েছে সেটা আইডেন্টিফাই করবে এইগুলোর মধ্যে। কিন্তু এই কখনোই আইডেন্টিফাই করবে না যে জলভাগ বা ওয়াটার বডি কত ধরনের জলভাগ রয়েছে, কত ধরনের উদ্ভিদ রয়েছে, কত ধরনের সেটেলমেন্ট রয়েছে, আইডেন্টিফাই করতে পারবে না। কিন্তু এই ক্ষেত্রে দেখো তো, ব্লুকে আমি 10টা ভাগে ভাগ করে দিয়েছি এই ইমেজ 2তে। তার মানে তোমার ওখানে যদি 10 রকমের জলাশয় থাকে তাহলে কিন্তু এই ছবিটা আইডেন্টিফাই করতে পারবে। অর্থাৎ এখানে ব্লুর যে স্পেকট্রাম অর্থাৎ 0.4 থেকে 0.5 পর্যন্ত, সেটাকে আমরা আরও কি করলাম, আরও 10টা ভাগে ভাগ করে দিলাম। ক্লিয়ার? তাহলে যেই আমি আরও 10টা ভাগে ভাগ করে দিলাম, তার মানে কি স্পেকট্রামের সংখ্যাটা বাড়িয়ে নিলাম। এখানে মাত্র একটা ছিল, এখানে আমরা 10টা ব্লু ব্যান্ডের স্পেকট্রাম ইউজ করছি, তার মানে এর রেজলিউশন অনেক হাই হয়ে গেল। তো এই যে ব্যান্ড বা স্পেকট্রামকে আরও ছোট ছোট ওয়েভলেন্থে ভেঙে নেওয়া, সেটাকেই আমরা বলি স্পেকট্রাল রেজলিউশন। অর্থাৎ তুমি একটা ছবি তুলতে কতগুলো স্পেকট্রাম ইউজ করছো, কতগুলো ব্যান্ড ইউজ করছো। ক্লিয়ার? বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। আর যদি বুঝতে পারো তাহলে একটা লাইক করো। নেক্সট আমি চলে আসছি অন্যান্য যে রেজলিউশনগুলো আছে, যেমন স্থানিক রেজলিউশন। এটা কি না, এটি একটি পিক্সেল বাস্তবে কতটা এলাকা উপস্থাপন করে তা নির্ভর করে। ওই যে আমি বললাম যে মেগাপিক্সেল, অর্থাৎ একটা ছবি আমি এইভাবে 4টে পিক্সেলে রিপ্রেজেন্ট করছি, আর ওই একই এরিয়াকে আমি কি করছি, আরও অসংখ্য ধরো 8টা পিক্সেলে রিপ্রেজেন্ট করছি। তাহলে প্রত্যেকটা পিক্সেল আমাকে এখানে বিভিন্ন ভাগে ভাগ করে ছবিটাকে আরও ক্লিয়ারলি দেবে। অর্থাৎ রেজলিউশন যত, স্পেশাল রেজলিউশন যত বেশি হবে, ইমেজের কোয়ালিটি তত খারাপ হবে। স্পেশাল রেজলিউশন যদি বড় হয়, অর্থাৎ এখানে দেখো পুরো এরিয়াটাকে আমি 3টে ভাগে ভাগ করে 4টে পিক্সেলে করেছি, এখানে বেশি পিক্সেলে করেছি। অর্থাৎ নাম্বার অফ পিক্সেল যত বেশি হবে রেজলিউশন তত ভালো হবে, নাম্বার অফ পিক্সেল যত কম হবে তত খারাপ হবে। আবার স্পেশাল রেজলিউশন ইমেজের কোয়ালিটির সঙ্গে নেগেটিভলি রিলেটেড। অর্থাৎ স্পেশাল রেজলিউশন যত বেশি হবে, অর্থাৎ 10 মিটার এটা একটা রেজলিউশন, আর একটা হলো 20 মিটার রেজলিউশন, মানে 20 স্কোয়ার মিটার। তাহলে এক্ষেত্রে ইমেজের কোয়ালিটি অনেক ভালো হবে, এই ক্ষেত্রে ইমেজের কোয়ালিটি অনেক খারাপ হবে। ক্লিয়ার? স্পেকট্রাল রেজলিউশন তো আলোচনা করলাম, পজিটিভ রিলেশন ইমেজ কোয়ালিটির সঙ্গে। টেম্পোরাল রেজলিউশন এটা কি না, টেম্পোরাল রেজলিউশন হচ্ছে সময়। এই যে বলেছেন একটা নির্দিষ্ট এলাকা কত ঘন ঘন পর্যবেক্ষণ করছে, সেটাই তোমাকে বোঝাবে টেম্পোরাল রেজলিউশন। 16 দিন ল্যান্ডসেটরা 16 দিনে আসে, 5 দিনে আসে সেন্টিনেল। অর্থাৎ কি, ধরো আমি ধরলাম ভারতবর্ষ পৃথিবীর কোনো একটা প্রান্তে অবস্থিত, তো একটা স্যাটেলাইট ভারতবর্ষকে আজকে ছবি তুললো, অর্থাৎ আজকে 1 তারিখে ছবি তুললো, ও ঘুরে ঘুরে আবার কতদিন পরে ওই ভারতবর্ষের এসে ছবি তুলছে। সেটা যদি 16 দিন হয় তাহলে টেম্পোরাল রেজলিউশন হচ্ছে 16 দিন, সেটা যদি 7 দিন হয় তাহলে ওর টেম্পোরাল রেজলিউশন হচ্ছে 7 দিন। অর্থাৎ যত রেজলিউশন টেম্পোরাল রেজলিউশনের দিনের সংখ্যা কম হবে, তার কোয়ালিটি তত ভালো হবে। অর্থাৎ 7 দিন অন্তর অন্তর ওই জায়গায় কি কি পরিবর্তন হচ্ছে ওই স্যাটেলাইট ইমেজ সেটাকে ক্যাপচার করতে পারে।
তাহলে এটাও কিন্তু ইমেজের কোয়ালিটির সঙ্গে পজিটিভলি রিলেটেড। আরেকটা রয়েছে রেডিওমেট্রিক রেজলিউশন। এটা কি? এটা আর কিছুই নয়, এটা হচ্ছে আমরা কি জানি পৃথিবীতে প্রত্যেকটা ফিচার্স বিভিন্নভাবে সৌরশক্তিকে রেডিয়েট করে, ক্লিয়ার? তো সেই রেডিয়েশনটাকেই কিন্তু স্যাটেলাইটের সেন্সর ক্যাপচার করে এবং তার উপর ভিত্তি করে সে ছবি তৈরি করে। তো এটাকে আমরা যে সেন্সর কত স্তরের আলো বা উজ্জ্বলতা শনাক্ত করতে পারছে সেটাই হচ্ছে রেডিওমেট্রিক রেজলিউশন। এটা সাধারণত বিটে প্রকাশ করা হয়, বিট 8 বিট, 12 বিট, 4 বিট, সেইভাবে প্রকাশ করে। এটা আমি একটা টেবিল তোমাদের একটা ছবির মাধ্যমে আগে ছবিটা বোঝো। দেখো এটা হচ্ছে কি রেডিওমেট্রিক রেজলিউশন বা স্পেশালাইজেশন বলতে পারো। এখানে ছবির কোয়ালিটি একদমই খারাপ, মানে আমরা কিছুই খুঁজে পাচ্ছি না। এইখানে মোটামুটি দেখতে পাচ্ছি, এখানে দেখো প্রত্যেকটা ফিচার্সকে আলাদা করতে পারছি, এই যে লাইনগুলো সব বোঝা যাচ্ছে। তার মানে এটা হচ্ছে সব থেকে খারাপ রেজলিউশন যুক্ত ছবি আর এটা হচ্ছে সব থেকে ভালো রেজলিউশন যুক্ত ছবি। এবার রেডিওমেট্রিক রেজলিউশনে এইখানে তোমরা এই বিটগুলো একটু যদি মনে রাখতে পারো মনে রাখবে। এখানে দেখো এই রেডিওমেট্রিক রেজলিউশন ডিপেন্ড করে ধরো 2 বিট, 2 টু দি পাওয়ার 2 অর্থাৎ 4 বিট। 4 বিট মানে এখানে 0 থেকে 1 2 3 এই চার ধরনের লাইটকেও আইডেন্টিফাই করতে পারবে, 4 ধরনের রিফ্লেকশনকেও আইডেন্টিফাই করতে পারবে। 4 বিট এস হলো 2 টু দি পাওয়ার 4। এই ধরনের যদি তোমাকে কোশ্চেন আছে 4 বিট সমান কতগুলো সেগমেন্ট, তাহলে যত বলবে 2 টু দি পাওয়ার তত করে দিবে। 8 বিট 2 টু দি পাওয়ার 8, তাহলে 256, অর্থাৎ 256টা লাইটিং রিফ্লেকশনও আইডেন্টিফাই করতে পারবে, অর্থাৎ 256টা বস্তুকে ও চিহ্নিত করতে পারবে 8 বিটের। 10 বিট একই রকম 10 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 10, 1024টা আরও সূক্ষ্ম পার্থক্য করতে পারে। অর্থাৎ এইভাবে যত বিটের সংখ্যা বাড়বে তত ভালো কোয়ালিটির ছবি তৈরি করতে পারবে। তাহলে এর সঙ্গে ইমেজ কোয়ালিটির কী সম্পর্ক? পজিটিভ রিলেশন রেডিওমেট্রিক রেজলিউশনের সঙ্গে, ক্লিয়ার? এগুলো বোঝাতে অনেকটা সময় পেরিয়ে যাচ্ছে। নিচে দেখো কি বলেছে, নিচের তালিকা 1 এবং 2 এর সাথে মেলান। তালিকা 1 ইএমআর আর এদিকে রয়েছে লিস্ট 2 তাদের ক্যারেক্টারিস্টিক্স। ইএমআরগুলো কী কী আছে? আলট্রাভায়োলেট, অতিবেগুনি, ভিজিবল, ইনফ্রারেড এবং শর্ট ওয়েভ। এর সঙ্গে কোনটা কোন কাজে ব্যবহৃত হয়? দেখো আলট্রাভায়োলেট আমরা জানি যে ইউভি রে আমাদের ত্বক পোড়ায় বা স্কিন ক্যান্সারের জন্য দায়ী। তারপর হচ্ছে ভিজিবল লেন্স, যেটা খালি চোখে শনাক্ত করা যায়। নিয়ার ইনফ্রারেড, এটা মূলত উদ্ভিদের হেলথ পর্যবেক্ষণের জন্য ব্যবহার করা হয়, কারণ উদ্ভিদ সব থেকে বেশি রিফ্লেক্ট করে ইনফ্রারেড ব্যান্ডকে। আর শর্ট ওয়েভ ব্যবহার করা হয় খনিজ বা মাটি গুণাগুণ বা খনিজ পদার্থ কোথায় আছে সেগুলোকে আইডেন্টিফাই করার জন্য। তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের বি, এ সমান 4, বি সমান 3, সি সমান 1 এবং ডি সমান 2। নেক্সট চলে আসছে আমি এখানে। তো আচ্ছা, এখানে যেখানে করা আছে দেখো প্রত্যেকটা ইএমএসের যে সেগমেন্ট, সেই সেগমেন্টগুলোর নাম এবং তারা কোন কাজে ব্যবহার করা হয় সেটা এখানে দেওয়া আছে। তাদের ওয়েভলেন্থটা মনে রাখতে পারলে মনে রাখবে, আর যদি না পারো সেটা কোনো সমস্যা নেই, কিন্তু এর কার্যগুলো মনে রাখবে। বিশেষ করে গামা রে, ভিজিবল রে, থার্মাল রে আর রেডিও ওয়েভ, এই 4টে যে সেগমেন্ট ইএমআর সেইগুলোর ব্যবহার কোথায় ব্যবহার করা হয়, কী কাজে ব্যবহার করা হয় সেটা কিন্তু অবশ্যই দেখবে। নেক্সট চলে আসি কোশ্চেন নাম্বার 20। থার্মাল ইনফ্রারেড ব্যবহার করা হয় কী কাজে? সয়েল ময়েশ্চারিংয়ের জন্য, নাইট টাইম হেলথ স্টাডির জন্য, ভেজিটেশন অ্যানালাইসিসের জন্য, রোড নেটওয়ার্ক বা সড়ক এরিয়া আইডেন্টিফাই করার জন্য। তো এটা যদি আমরা দেখি থার্মাল কথার অর্থের মধ্যে রাতের তাপ অধ্যয়ন। তো তোমরা সব থেকে ভালো উদাহরণ হচ্ছে, তোমরা যদি কেউ নিশ্চয়ই ডিসকভারি বা ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের ছবি আমরা ছোটোবেলায় দেখেছি। তো সেখানে ওই রাত্রে যে সমস্ত ভিডিওগুলো দেখায় সেখানে দেখবে যে সমস্ত পশু বা বিভিন্ন জীবজন্তুকে যখন দেখায় তাদের নাইট ভিশন ক্যামেরাতে দেখবে তাদেরকে সাদা দেখায়। তো সেই যে সাদা, সেটাই এই সাদার হচ্ছে এই থার্মাল ইনফ্রারেডের মাধ্যমে ওই ছবিগুলো ক্যাপচার করা হয়। ফলে তাদের শুধু থার্মাল ইনফ্রারেড মানে ওদের বডির যে টেম্পারেচারটা সেটাকেও সেন্স করে ওই ছবিটাকে তুলে ধরে। যারা হট টেম্পারেচার বা যাদের যেখান থেকে ও টেম্পারেচার বেশি পাচ্ছে সেগুলোকে ক্যাপচার করছে, যে এইগুলো কিছু নিশ্চয়ই তাহলে জীবজন্তু আছে, ঠিক আছে? তো সেই জন্য থার্মাল ইনফ্রারেড ব্যবহার করা হয় নাইট টাইম স্টাডির ক্ষেত্রে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 21 কি বলেছে? রিমোট সেন্সিং ইমেজকে মানচিত্রে রূপান্তরিত করার পদ্ধতির নাম কি? অপশান এ জিও রেফারেন্সিং, অপশান বি হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন, অপশান সি অন্তর্বর্তী মূল্যায়ন বা ইন্টারপোলেশন, অপশান ডি ব্যান্ড রেশিওনিং বা ব্যান্ডের অনুপাত। তোমরা অনেকেই এটা জানো যে মানচিত্র রূপান্তরিত করার পদ্ধতি হচ্ছে জিও রেফারেন্সিং। আর অন্যান্য পদ্ধতিগুলো হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন মূলত কন্ট্রাস্টটাকে বাড়ানোর জন্য, ছবির কন্ট্রাস্ট বাড়ার জন্য করা হয়। ইন্টারপোলেশন এটা তো আমরা আগেই শিখেছি যে অনুমান, দুটো বিষয়ের মধ্যে থেকে অনুমান করার জন্য। আর ব্যান্ড রেশিওনিং বলতে আমরা এনডিভিআই এগুলোর ক্ষেত্রে ব্যবহার করি, যেখানে যে ব্যান্ডগুলো ইউজ করা হয় তাদের একটা অনুপাত করে এই এনডিভিআই বা নর্মালাইজ ডিফারেন্স ভেজিটেশন ইন্ডেক্সটাকে ক্যালকুলেট করা হয়। সেই জন্য এটা হচ্ছে ব্যান্ড রেশিও এর ক্ষেত্রে কাজে লাগে। তো জিও রেফারেন্সিং প্রসেসটা কাকে বলে জাস্ট একবার দেখে নাও কি বলেছে। জিও রেফারেন্সিং হলো এমন একটি পদ্ধতি
যার মাধ্যমে রিমোট সেন্সিংয়ের চিত্রে বাস্তব পৃথিবীর স্থানাঙ্ক অর্থাৎ ল্যাটিচিউড এবং লঙ্গিচিউড বা ইউটিএম যুক্ত করা হয়। অর্থাৎ আমরা রিমোট সেন্সিং থেকে যে ছবিগুলো কালেক্ট করি সেগুলো কিন্তু জিও রেফারেন্স নয়, জিও রেফারেন্স তৈরি করতে হয়, তাদেরকে করতে হয়। আমরা তার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করি, যেমন ArcGIS, অ্যাডাস ইমাজিন, এনভি, QGIS, এই ধরনের সফটওয়্যারগুলো ব্যবহার করি। এই সফটওয়্যারগুলোর নামগুলো মনে রাখবে। জিও রেফারেন্সিং সফটওয়্যারের সঙ্গে তোমাকে বলে দিতে পারে কোনটা জিও রেফারেন্সিং সফটওয়্যার বা কোনটা নয়। এখানে কি করা হয়, মূলত তোমাকে জিও রেফারেন্সিং এর ক্ষেত্রে আমি বলছি, আগে থেকে তোমার একটা রেফারেন্স ইমেজ অর্থাৎ যেটা ভূপৃষ্ঠের সঙ্গে সামঞ্জস্য, অর্থাৎ তোমার ওই ইমেজটা যে ফিচার্সটাকে যেভাবে দেখাচ্ছে গ্রাউন্ডে ওই ফিচার্সটা একই রকমভাবে দেখাবে যদি তুমি জিও রেফারেন্সিং করে দাও। আদারওয়াইজ যদি না করো তাহলে তুমি কিন্তু ওই স্থানের সঙ্গে ম্যাচিং করাতে পারবে না। সেই জন্য এই জিও রেফারেন্সিং প্রসেসটা আমরা ব্যবহার করে থাকি। তো রিমোট সেন্সিং ইমেজ কিন্তু জিও রেফারেন্স থাকে না, সেটাকে জিও রেফারেন্সিং করতে হয়। তোমরা যারা জিও রেফারেন্সিং গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রিতে করেছে তারা এই বিষয়গুলো খুব সহজে বুঝতে পারবে এবং জানো, তাদেরকে আমার বলার প্রয়োজন নেই। নেক্সট কোশ্চেন নাম্বার 22 কি বলেছে, জিও রেফারেন্সের ইমেজ সাধারণত কোন ফরম্যাটে সংরক্ষণ করা হয়? ক্লিয়ার? জেপিজি, পিডিএফ, টেক্সট, জিওটিফ। এই জেপিজি হচ্ছে ছবির ক্ষেত্রে আমরা যে ছবি ব্যবহার করি, পিডিএফ তো পিডিএফ তৈরি করার জন্য ব্যবহার করে, টেক্সট নর্মাল টেক্সটের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, আর জিওটিফ এটা হচ্ছে জিও রেফারেন্সিং এর ফরম্যাট। এই জিওটিফ না করলে তুমি কিন্তু জিও রেফারেন্সের ইমেজকে সেভ করতে পারবে না, তার জন্য জিওটিফ হয়ে গেল এখানে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 23 কি বলেছে না, একটি ছবিকে জিও রেফারেন্সিং করার জন্য কোন ধরনের ডেটা প্রয়োজন? এখানে কোন ধরনের ডেটা বলতে কোন বিষয়টা তুমি ফলো করবে জিও রেফারেন্সিং করার জন্য? জিসিপি বা গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট, স্পেকট্রাল সিগনেচার, রেডিওমেট্রিক ভ্যালু এবং ব্যান্ড কম্বিনেশন। রেডিওমেট্রিক ভ্যালু এটাও নয়, ব্যান্ড কম্বিনেশনও নয়, ব্যান্ড কম্বিনেশন তো আমরা পড়লাম। স্পেকট্রাল সিগনেচার এটা আলাদা বিষয়, তোমাদের সিলেবাসের বহির্ভূত, সেটা আমাদের প্রয়োজন নেই। গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট বা জিসিপি এগুলো কি কাজে ব্যবহার করা হয়? না এগুলো আমরা যখন এই যে বললাম না, আগে থেকে কোনো জিও রেফারেন্স করা ইমেজ বা যা ল্যাটিচিউড লঙ্গিচিউড সম্বন্ধে জানা আছে সেই ইমেজ থেকে এই রিমোট সেন্সিং থেকে যে ইমেজটা পেয়েছো সেটাকে যুক্ত করতে হয়, অর্থাৎ রেফারেন্স করতে হয়। তো সেই রেফারেন্স করার জন্য যে পয়েন্টগুলো আমাদের নিতে হয় সেগুলো হচ্ছে জিসিপি। মনে রাখবে একটা জিনিস, যে একটা জিও রেফারেন্সের ইমেজকে আমরা যদি রেফারেন্সিং করতে চাই মিনিমাম 3টে জিসিপির প্রয়োজন হয়। এটা এবছর নেটে এসেছিল কোশ্চেনটা, যে মিনিমাম কটা জিসিপির প্রয়োজন হয়। 2025-এর যে নেট হয়েছে সেখানে এই কোশ্চেনটা এসেছিল, জিও রেফারেন্সিং করার জন্য কতগুলো জিসিপির প্রয়োজন হয়। মিনিমাম 3, 4, 5, 6 এরকম অপশান ছিল, সেখানে হবে 3টে। এটা মনে রাখবে। আর এই জিসিপি তাহলে কি হলো, আগে থেকে জানা বা আগে থেকে জানো তুমি এমন কিছু রেফারেন্স পয়েন্ট যার ল্যাটিচিউড এবং লঙ্গিচিউড তুমি আগে থেকে জানো। ক্লিয়ার? 3টে জিসিপির প্রয়োজন হয় এবং এই জিসিপি ট্রান্সফরমেশনটাকে বলা হয় অ্যাফিন ট্রান্সফরমেশন। এটা একটা ট্রান্সফরমেশন পদ্ধতি, ওই যে জিও রেফারেন্সিং করছে একটা ইমেজের সঙ্গে আরেকটা ইমেজ, সেই প্রসেসটাকে বলা হয় অ্যাফিন ট্রান্সফরমেশন। ওকে, সো নেক্সট কোশ্চেন নাম্বার 24। তো 24-এ আসার আগে আমি তোমাদের সঙ্গে একটা বিষয় নিয়ে একটু কথা বলছি, যে দেখো আমরা প্রায় সকলেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা স্টাডি করে নিয়েছি। 2016 সালের 9, 10 এবং 11, 12 যে কোশ্চেনটা এসেছে, আমিও ঠিক একই রকম ভিডিওর প্রথমে আমি ওটাই আগে করেছিলাম। ওই 2016 সালের 9, 10 এবং 11, 12 যে কোশ্চেন আছে সেটাকে অ্যানালাইসিস করে আমার প্লেলিস্টে ওই বিষয়টা রয়েছে। প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে কেন হয়েছে কী হয়েছে সেগুলো আলোচনা করা হয়েছে। তো তোমাদের যাদের প্রয়োজন আছে ওটা একবার দেখে নিতে পারো। কিন্তু আমি এখানে এটা বলার জন্য এইটা বলছি না। আমার এখানে যেটা বলার সেটা হচ্ছে, আমরা যেমন 2016 সালের কোশ্চেনগুলো দেখলাম, ঠিক তেমনি আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কি দেখা জরুরি নয়? কারণ এখন আমরা জানি যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কোশ্চেনগুলো কিন্তু এমসিকিউ হয়, তাই তো? তো আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন আছে সেই এমসিকিউগুলো কি স্টাডি করা প্রয়োজন বা হ্যাঁ প্রয়োজন আছে না নেই, সেটা আমি তোমাদের মতামত জানতে চাইছি। তো এই বিষয়ে তোমরা তোমাদের মতামতগুলো দেবে। আমি কমিউনিটি ট্যাবে একটা পোল তৈরি করব, যে সেখানে তোমাদের আমি অপশানগুলো দেবো, তোমাদের মতামত তোমরা জানিও। যেমন আমি কতগুলো আরেকটা বিষয়, যে ওখানে ওই কমিউনিটি ট্যাবে আমি বিভিন্ন ধরনের কোশ্চেনগুলো দিচ্ছি, যেগুলো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেগুলো তোমরা অনেকে অ্যান্সার করেছো, খুব ভালো হয়েছে, বেশিরভাগটাই ঠিক করেছো একটা কোশ্চেন। তো এইভাবে প্রত্যেকদিন কোশ্চেন আসবে, ওগুলো তোমরা অ্যান্সার করতে থাকো। আর অবশ্যই এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে আমি পোলটা তৈরি করব সেখানে কিন্তু তোমরা তোমাদের মতামতগুলো জানাও। ক্লিয়ার? নেক্সট তাহলে কোশ্চেন নাম্বার 24 কি বলেছে দেখো,
জিও রেফারেন্সিং এর জন্য সাধারণত কোন স্থানাঙ্ক পদ্ধতি ব্যবহার করা হয়? ডেসিমেল টাইম সিস্টেম, ইউটিএম বা জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম, আরজিবি কালার মডেল, হিস্টোগ্রাম, ইকুয়ালাইজেশন। তো দেখো ডেসিমেল টাইম সিস্টেম এটা সাধারণত ব্যবহার করা হলেও আমরা মূলত যেটা ফলো করি সেটা হচ্ছে ইউটিএম প্রজেকশন, ইউটিএম কোঅর্ডিনেট সিস্টেম। আমি এর আগেও বলেছি ইউটিএম ডব্লিউজিএস যেটা ওয়ার্ল্ড জিওডেটিক সার্ভে হয়েছিল 1984-এ, সেই প্রজেকশনের যে কোঅর্ডিনেট সিস্টেম সেটা ব্যবহার করে। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে আমাদের বি, জিও রেফারেন্সিংয়ের জন্য আমরা এই কোঅর্ডিনেট ব্যবহার করে থাকি, এই যে ডব্লিউজিএস 1984। কোশ্চেন নাম্বার 25, রিমোট সেন্সিংয়ে নিম্নলিখিত কোনটি স্থানিক রেজলিউশন বা স্প্যাশিয়াল রেজলিউশনের উপাদান নয়? এ পিক্সেল, বি ইফঅফ, সি সোয়াথ, ডি রেডিওমেট্রিক রেজলিউশন, ই টোটাল ফিল্ড অফ ভিউ। দেখো রেডিওমেট্রিক রেজলিউশন তো হবে না, এটা আমরা কিছুক্ষণ আগেই জেনেছি যে এটা হবে না। পিক্সেল সাইজ রিমোট সেন্সিংয়ে নিম্নলিখিত বলেছে কোনটা? তাহলে পিক্সেল সাইজ এটা তো অবশ্যই স্পেশাল রেজলিউশনের সঙ্গে রিলেটেড, তাহলে এ হবে। ইফঅফ, সোয়াথ এবং টোটাল ফিল্ড অফ ভিউ বা টিফঅফ, এই বিষয়টা তোমাদের জানা নেই, আমি আসছি এটা সুন্দর করে বুঝিয়ে দেবো এখানেই। তো এই সবগুলোই ব্যবহার করা হয়, শুধুমাত্র এই রেডিওমেট্রিক রেজলিউশনটা বাদে। তার মানে এখানে অপশান ডি হয়ে গেল আমাদের অ্যান্সার। তো কি এই প্রত্যেকটা বিষয় একটু জেনে নাও। দেখো এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। স্পেশাল রেজলিউশন বোঝায় কোনো স্থানের সেন্সর কত ক্ষুদ্র ভৌগোলিক অঞ্চলের আলাদা আলাদা তথ্য শনাক্ত করতে পারে, এটা তো স্পেশাল রেজলিউশন আমরা জানলাম। এর যে এটি নির্ধারিত হয় মূলত পিক্সেলের দৈর্ঘ্য প্রস্থ, অর্থাৎ এক একটা পিক্সেলের লেন্থ কত বা কত বড় ছোট সেগুলো। ইফঅফ, সেন্সরের একটি পিক্সেল কতটুকু কৌণিক এলাকা কভার করে। সোয়াথ কি না, স্যাটেলাইট একবার কত চওড়া এলাকা স্ক্যান করতে পারে, সেটাকে আমরা কি বলি সোয়াথ। আর টিফঅফ বা এফওএফ, টোটাল ফিল্ড অফ ভিউ বা অথবা ফিল্ড অফ ভিউ, পুরো স্ক্যানিং এরিয়া অর্থাৎ মোট কৌণিক বিস্তার কতটা রয়েছে। বিষয়টা ক্লিয়ার হয়নি? এই ছবিটার মাধ্যমে পুরো একদম পরিষ্কার হয়ে যাবে। দেখো এটা একটা স্যাটেলাইট যেখানে অনেকগুলো সেন্সর, এখানে অনেকগুলো সেন্সর ব্যবহার করা রয়েছে, যেগুলো সেন্সর এবং ডিটেক্টর। এই সেন্সর এবং ডিটেক্টরের মধ্যে ডিফারেন্স আছে। ডিটেক্টর হচ্ছে সেন্সরের ভেতরে অবস্থিত ছোট ছোট আরও ক্ষুদ্র ক্ষুদ্র যন্ত্রগুলোকে ডিটেক্টর বলা হয়। তো তারা কি করে, এইভাবে ছবি তুলছে, এখানে লেন্স দেওয়া আছে, এটা ক্যামেরা বলতে পারো তোমরা। এই ক্যামেরা এই যে অ্যাঙ্গেলটা এসেছে দেখেছো, এর সাহায্যেও কি করছে, ছবি তুলে তুলে যাচ্ছে। তো এই যে একটা ডিটেক্টর এক একটা স্কোয়ার এরিয়া এখানে পূরণ করছে, দেখো এই অংশটা। এইভাবে প্রত্যেকটা একটা দুটো তিনটে করে অনেকগুলো ছোট ছোট পিক্সেল হয়েছে, প্রত্যেকটা পিক্সেলের জন্য একটা ডিটেক্টর, ছোট ছোট ডিটেক্টর লাগানো আছে। সেই ডিটেক্টরের যে অ্যাঙ্গেল, অর্থাৎ এই ডিটেক্টরের এই যে অ্যাঙ্গেলটা দেখো, এই অ্যাঙ্গেলটা, এই যে ছোট্ট অ্যাঙ্গেলটা, অর্থাৎ প্রত্যেকটা ডিটেক্টর যে অ্যাঙ্গেলে পিক্সেলের সঙ্গে রিলেটেড, সেই অংশটাকে কি বলছি আমরা, ইনস্ট্যান্টেনিয়াস ফিল্ড অফ ভিউ। ক্লিয়ার? আর এই যতগুলো ডিটেক্টর আছে সবগুলো মিলে যে অ্যাঙ্গুলার ডিস্টেন্সটা কভার করছে তাকে আমরা কি বলছি, ফিল্ড অফ ভিউ বা টোটাল ফিল্ড অফ ভিউ। তাহলে ইফঅফ কি বলছে দেখো, সেন্সরের একটি পিক্সেল কতটুকু কৌণিক এলাকা কভার করে। তাহলে একটি পিক্সেল, এই একটা পিক্সেল কতটুকু কৌণিক এলাকা, কোন, এটা কিন্তু পিক্সেলের এরিয়া নয়, কোনটাকে আমরা কি বলছি, ইনস্ট্যান্টেনিয়াস ফিল্ড অফ ভিউ। আর টোটাল ফিল্ড অফ ভিউ কি বলেছে, পুরো স্ক্যানিং এরিয়ার মোট কৌণিক বিস্তার, অর্থাৎ টোটাল এই এরিয়াটাও স্ক্যান করছে, এই এরিয়াটার এই যে কৌণিক বিস্তার সেটাকেই আমরা কি বলছি, ফিল্ড অফ ভিউ বা টোটাল ফিল্ড অফ ভিউ। ক্লিয়ার? তাহলে সোয়াথ কোনটা, সোয়াথ হচ্ছে এই গ্রাউন্ডে ও কতটা এরিয়া কভার করছে, ফিল্ডে, অর্থাৎ এরিয়াটার সঙ্গে রিলেটেড কে রয়েছে, সোয়াথ। ফিল্ডে কতটা এরিয়া কভার করছে তাকে আমরা কি বলছি, সোয়াথ। বিষয়টা দেখো। তাহলে সব থেকে ছোট হচ্ছে ইফঅফ, কতগুলো ইফঅফ যুক্ত হয়ে তৈরি করে টিফঅফ, অর্থাৎ অ্যাঙ্গুলার, এই দুটোই হচ্ছে অ্যাঙ্গুলার ডিস্টেন্স। এবার কতগুলো টিফঅফ যুক্ত হয়ে তৈরি করে কি, বা টিফঅফের টোটাল যে এরিয়াটা গ্রাউন্ডে কভার করছে তাকে আমরা বলছি সোয়াথ। এবার একই সঙ্গে কতগুলো সোয়াথ এইদিকে একটা মিলে কি তৈরি করে, একটা ইমেজ বা পিকচার তৈরি। বোঝা গেল আশা করি। নেক্সট আরেকটা জিনিস মনে রাখো যে ইফঅফ যদি ছোট হয়, টিফঅফও ছোট হবে, সোয়াথও ছোট হবে, কিন্তু রেজলিউশন অর্থাৎ ছবি হবে স্পষ্ট। অর্থাৎ ইফঅফের অ্যাঙ্গেল যদি ছোট হয়, অর্থাৎ এখানে যদি একাধিক, এখানে যতগুলো ডিটেক্ট হচ্ছে তার থেকে অ্যাঙ্গেল ছোট মানে কি আরও বেশি পিক্সেল লাগবে, তার মানে কোয়ালিটি আরও ভালো হবে। ইফঅফ যদি বড় হয়, টিফঅফও বড় হবে, সোয়াথও বড় হবে, কিন্তু রেজলিউশন কম হবে। তাহলে ইফঅফের সঙ্গে এবং সোয়াথের সঙ্গে রেজলিউশনের পজিটিভ সম্পর্ক আছে, আবার তাদের ছোট বড়োর সঙ্গে নেগেটিভ সম্পর্ক রয়েছে। ক্লিয়ার? তো দেখো
প্রায় 1 ঘন্টার কাছাকাছি এই ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। তো তার জন্য আমি এটাকে দুটো পার্টে ভাগ করে নিচ্ছি। রিমোট সেন্সিং পার্ট 1, এখানে আমরা 1 থেকে 25টা কোশ্চেন স্টাডি করলাম। পরবর্তীতে আমরা 27 থেকে অন্যান্য একদম 50টা পর্যন্ত কোশ্চেন, এখানে আরও অনেকগুলো বিষয় আছে, সেটা কিন্তু অবশ্যই দেখো, বিভিন্ন বিষয়, অজানা বিষয়গুলো তোমরা জানবে, সেটা আমরা কমপ্লিট করব। তো আর যে বিষয়টা আমি বললাম যে তোমরা অবশ্যই ওই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কোশ্চেনের শর্ট এমসিকিউগুলোর আলোচনা বা তার পিডিএফের প্রয়োজন আছে কিনা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সেই মতো আমি কমিউনিটি ট্যাবে তোমরা তোমাদের ভোটটা দেবে, তাহলে সেই মতো আমি তোমাদের বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব। আজকের মতো এই পর্বের পার্ট এখানেই সমাপ্ত করলাম। নেক্সট পার্ট অবশ্যই তোমরা দেখো। ভালো থেকো সকলে, মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ।